BBC Radio FM 89.2. পৃথিবী অপার রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কিবরিয়া এবং সঙ্গে আছে আমার টিম সুমন, রেহান, সাউন্ড এডিটর লোবান এবং সঙ্গে আছে আরো বন্ধু যাদের সাথে পরিচয় ঘটবে একটু পরেই। প্রিয় শ্রোতা, আপনি একটি অসাধারণ অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবেন আজকে। বাংলাদেশের কোন একটি হন্টেড প্লেসে ধারণ করা গত সপ্তাহের ডরটি আজকে এখানে রেকর্ড করে প্রচার করা হচ্ছে। যারা এই মুহূর্তে ডর শুনছেন, এখন থেকে শুরু করে অনুষ্ঠান শেষ হওয়া অবধি একেবারে অনুষ্ঠানের ভেতরে যাবার জন্য ডরের রেসিপিটা অবশ্যই মনে রাখবেন। চেষ্টা করবেন একলা ঘরের মধ্যে এই অনুষ্ঠানটি শোনার জন্য। এবং একই সাথে আরো যেসব বিষয়ে খেয়াল রাখা জরুরি, ডর অনুষ্ঠান চলাকালীন সময়ে আমরা সাধারণত বিভিন্ন হন্টেড প্লেসে গিয়ে অনুষ্ঠানটি ধারণ করি। নিজেরা কিংবা বন্ধুরা মিলে কখনোই আমাদেরকে অনুকরণ করতে যাবেন না, কারণ এটির দ্বারা আপনার যে কোনো ধরনের বিপত্তির মুখোমুখি আপনি হতে পারেন। আমরা প্রথমেই সুমন এবং রেহানের কাছ থেকে জার্নির কিছুটা অংশবিশেষ আপনাদেরকে শোনাবো, তারপর ঢুকে যাব ডরের মূল পর্বে। ওকে বন্ধু, এই জায়গার মধ্যে নামছিস তুই আগে কখনো? না, আগে নামি নাই। বহুবার কিন্তু আমরা এদিক দিয়ে চলে গেছি। আমি খালি কন্ট্রাক্টরদের চিল্লাইতে শুনছি সাইনবোর্ড সাইনবোর্ড সাইনবোর্ড। আমি ভাবতাম যে সাইনবোর্ডে আবার মানে মানুষ যায় কেমনে, কত রকম সাইনবোর্ড আছে না। সেটাই কিন্তু এখন আজকে মনে হয় যে এই জায়গার মধ্যে একটা ডরের সাইনবোর্ড দিতে পারলে ভালো হতো, বেস্ট হতো এটা। এখন কিন্তু আমরা ওই সাইন নিয়ে আছি। আমাদেরকে যদি আমরা বোর্ড ধরি তাহলে আমরা ডরের সাইন নিয়ে আছি। সো সাইনবোর্ডে, সাইনবোর্ড থেকে আমরা কোথায় যাব? স্ট্রেট টু সুতার। এখন আমরা সুতারখালে যাব, নারায়ণগঞ্জ ঢুকি, দেন নারায়ণগঞ্জের মধ্যেই তো সুতারখাল। তবে এইখান থেকে ধর সাইনবোর্ড থেকে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, খুবই অল্প সময়। যাত্রাবাড়ি পার করে কিন্তু আজকে জ্যামটাও পাইনি। দেখছোস আজকে একটু জ্যাম কম ছিল, ফ্লাইওভারের উপর দিয়ে যেতে চলে আসছি। সেটাই। আর রাত্রেবেলা এখন তো অনেক ট্রান্সপোর্ট বন্ধ থাকে তো রাতে, ওই কারণে সিএনজি একটা ম্যানেজ করে ফেলবো। এক কাজ করে এই ফাঁকে চল একটু চাটা খাই। মানে এই জায়গাগুলোতে কিন্তু এইরকম কোনো ফাঁক না থাকলেও তুই চা খাইতেই তাই না? সো লেটস গো এন্ড হ্যাভ সাম টি। আর এখান থেকে আমরা কোজনে যাবো, আবার জায়গাটার নাম বারবার ভুলে যাচ্ছি। যাচ্ছি সুতারখাল। সুতারখাল, আচ্ছা লাগাইছ না মামা, চলো আগে চা খায় তোমার মাথা ঠিক করি। ওকে, লেটস মুভ। কিছুক্ষণের মধ্যেই সাইনবোর্ড থেকে সরাসরি সুতারখাল নামক জায়গায় এসে পৌঁছে যাই আমরা, যেখানে ছিল আজকের ডরের কাঙ্ক্ষিত গন্তব্য। কিন্তু যেরকম বর্ণনা আমরা পেয়েছিলাম এই সুতারখালের কিছুটা পরিবর্তন আমরা এখানে দেখতে পেয়েছি। সো আজকে আবারও ডর শুরু, আবারও গল্প শুরু, আবারও অনেক কিছু শুনবো অনেকের কাছ থেকে। আমাদের সাথে কয়েকজন অতিথি আছে, বাট প্রথমে সুমন আমরা জয় ভাইয়ের স্টোরি শুনি না? ওকে, দেখি জয় ভাই আমাদের ভয়কে জয় করতে পারেন কিনা। এবং আমরা ডর টিমের কাছে জয় ভাইয়ের অনেক ঘটনা শুনেছি, তো আমার আর রেহান দুজনের কাছে মনে হয়েছে যে ইন্টারেস্টিং হতে পারে। তো আমরা শুরু করতে পারি। জয় ভাই, প্রথম আপনার এক্সপেরিয়েন্স দিয়ে শুরু করেন। প্রথম বলতে এটা আমার এক কাজিনের কাছ থেকে শোনা। আপনার নিজের সাথে ঘটা কোনো? আসলে কি নিজের সাথে, ওনার সাথে ঘটা ঘটনাগুলো আমরা পরে শুনবো দোস্ত, বুঝছিস? ফার্স্ট অফ অল আমরা যেখানটাতে আছি, এই যে সুতারখাল এলাকাটা, এটা সম্বন্ধে ওনার কাছ থেকে একটু শুনবো এবং এইখানে যেই ঘটনাটার কারণে বদনাম সেই ব্যাপারটা আমি ওনার কাছ থেকে শুনতে চাচ্ছিলাম। অবশ্যই, তাহলে আমরা এটাই শুনি, কারণ সবার মধ্যে আগ্রহ এটাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জয় ভাই আমাদেরকে আজকে আমন্ত্রণ জানিয়েছে এখানে আসার জন্য। রাইট। সো এই সুতারখালে কি আছে, এই যে লোকেশনটা আমরা দেখলাম, এটা আপনার কাছেই শুনি। হ্যাঁ, তো জয় ভাই আপনার কাছেই শুনবো, সুমন যেভাবে বলছিল। বাট ফার্স্ট একটু জেনে নিই যে এই লোকেশনটা কেন, আমরা এখানে কেন আসলাম, আমাদেরকে এখানে কেন ডাকলেন? এখানে দেখতে পারতেছেন এক ছোট খালের মতো পানি যাওয়ার রাস্তা আছে, এটাই তো সুতারখাল। এটা একটা সুতার মিল ছিল, এই মিলের এই রাস্তাটা ছিল সুতারখাল নামে পরিচিত। এখানে অনেক ভয়ঙ্কর আর কি ঘটনা অনেক মানুষ দেখেছে। অনেক কি ধরনের ঘটনা দেখেছে? দেখেছে অনেক কি ছোট বাচ্চা হেঁটে যায়,
তারপর রাত্রে অনেক রাত্রে সাদা একটা ড্রেস পরে মানুষ হাঁটে যায়। এই যে খালটা দেখতে পাচ্ছি, খালটার রাস্তা দিয়ে যায়। পরে অনেক ঘটনা আছে এটা নিয়ে। যাই হোক, আমার একটা ঘটনা ছিল এই খালের ওই আমার দুটো ভাই আছে, আমাদের এই গ্রামের পরের গ্রামে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। তো ওইখানে ওয়াজ শেষ হইতে হইতে রাতে 3টা বেজে গেছে। এটা কতদিন আগের ঘটনা বলেন তো? প্রায় 4-5 বছর আগের ঘটনা। 4-5 বছর। এখন খালটা যেমন দেখতে পাচ্ছি তখন কি এরকমই ছিল? এই থেকে আরো হরর ছিল। এখন তো গণবসতি হয়েছে, সেই জন্যই আপনাকে দেখতে পাচ্ছেন এখানে এরকম ছিল না। দেন ওনার রাস্তা আছে, আস্তে রাতের ওনাদের যেই এটা ছিল ওয়াজের মাহফিলটা, এই কিছু দূর আগাইছে ওনাদের মাথায় ছিল না যে এই সুতার খালটা ওনাদের পার করতে হইব। দেন ওই খান দিয়ে রাস্তা হেঁটে হাঁটতে দুজনে নিচের দিকে হাঁটতেছে। তো দেন সামনে ওনারা দেখে একটা সাদা কাপড় পরা একটা মহিলা। মহিলা বলতে কি ইয়াং একটা মেয়ে, সাদা কাপড় পরা ঘুমটা দেওয়া হাঁটতেছে। হাঁটার সময় ওনারা যেদিকে যেতেছে ওই অন্য দিকে যেতেছে ওনারা। যাওয়ার পরে ওনারা মনে করছে যে গার্মেন্টস এর কোন কর্মী টর্মী হইবে, এত রাতে আসছে। তাই আরেকজনকে বলতেছে 3টা বাজে এখন কোন গার্মেন্টস ছুটি দিছে। ওনারা বলতে মেয়েটাকে ডাক দিছে, এই যে আপু শোনেন। মেয়ে কোনো রেসপন্স করলো না। তাই দেন ওনারা আগে একটু সামনে যেতেছে, 4-5 হাত দূরে জোরে জোরে চিল্লাইতেছে, মেয়ে কোনো রেসপন্স করতেছে না। তাই যে সুতার খালটা দেখতেছেন আপনারা, এই খাল দিয়ে মেয়েটা হাঁটা ধরছে। ওরা আবার আরো ডাক পড়তেছে। খালে কি নেমে গেছে মেয়েটা? খালের যে রাস্তাটা দেখতেছেন, এই যে ঢালু রাস্তাটা, এই রাস্তা দিয়ে নামছে, মাত্র যাওয়া শুরু করছে। দেন ওনারা ডাকতেছে, তো আবার ডাকছে। হঠাৎ যখন ওই সিনটা হইলো যে মেয়েটা পিছন দিকে তাকাইছে, ঘোমটাটা সরায় একটা বিকট একটা ফেস, একদম অ্যাসিড মারলে যেরকম হয়, ঝলসে যায়, চোখ আগুনের মতো জ্বলতেছে। তো দেখে ওনারা সেন্সলেস অবস্থায় পড়ে যায়। ওখানে ওনারা জানতে পারে যে ওখানে রাস্তার পাশে মুরব্বী নামাজ পড়তে যেতেছে, ওনাদেরকে ওইখান থেকে উদ্ধার। আচ্ছা, মানে ওই সেন্সলেস ওখানে পড়েছিল, কেউ রাস্তা দিয়ে যাওয়ার সময় ওনাদেরকে পেয়েছে। আচ্ছা। তো এটা হচ্ছে আপনি জানেন যে সুতার খালের কোন একটা ঘটনা ঘটেছিল, আর এছাড়াও আরো অনেক রকম এই ধরনের গুজব নারায়ণগঞ্জের এই জায়গাটাতে আছে। আচ্ছা, যাই হোক, তো জয় ভাই, আমি আপনার কাছ থেকে এবার শুনতে চাচ্ছিলাম যে আপনার জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা যদি আমাদের সাথে শেয়ার করতেন। আমার সাথে না, আমার আম্মুর সাথে একটা ঘটনা আছে। আচ্ছা, ওকে। সেটা আমার গ্রামের বাসায় ঘটছে, এই প্রায় 86 সনের ঘটনা। এটা আমার অনেক আগের ঘটনা। গ্রামে আপনাদের গ্রামটা কোথায়? বন্দরে, নারায়ণগঞ্জের বন্দরে, মানে নদীর ওপার, শীতলক্ষা নদীর ওপারে। শীতলক্ষা নদীর পাশে। আচ্ছা। ওই সময়ের ঘটনা। তখন আমি ছিলাম না, তখন আমার মেজো ভাই, আমার বড় ভাই। আচ্ছা। দেন আমার আব্বু বাসায় ছিল না। দেন আমার আম্মু, আমার বড় ভাই, মেজো ভাই, 3জন বাসায় ছিল। অনেক রাত, 3টা-2টা হবে এরকম। যখন আম্মু একটা ডাকে শুনতে পেলে, আম্মু এই ওয়াশরুমে যাবো। তো দেন আমার আম্মু দরজা খুলে দরজার সাথে দাঁড়াইছে। দেন আমার মেজো ভাই এই বাইরে প্রসাব করতেছে, তো অন্যদিকে তাকায় করতেছে। তার আম্মু কিছুক্ষণ হওয়ার পরে ভাইকে জিজ্ঞেস করতেছে, তোর হইছে? ভাইয়া বলতেছে আরেকটু। আমার আম্মু আবার জিজ্ঞেস করতেছে, কি রে তোর হইছে? আরেকটু। তো অনেকক্ষণ হয়ে গেছে, প্রসাবের শব্দটা হইতেছে। আচ্ছা। তো দেন অনেকক্ষণ যাওয়ার পরে আমার আম্মু চোখটা ডলে পরে ঘরের দিকে লাইটটা জ্বালায় দেখে রাত্রে 3:30 বাজে। তো যখন দরজার সামনে গেছে, তখন যেটা দেখলো ভাইয়া, ওইখানে কেউই নেই, একবারে এখানে নাই। তা আমার আম্মু হঠাৎ আমার বেডটা ছিল, ওই বেডের দিকে খেয়াল করলো, যে দেখে আমার ভাইয়া বিছানায় ঘুমাইতেছে। তো ভাইয়ারা তুলছে সাথে সাথে, কিরে তুই ওখানে গেলি আবার একে আসলি কেন? না, আমি তো যাইনি, আমি তো শুয়ে রয়েছি, আমি যাইনি। দেন ভাইয়া এটা ছিল আমার আম্মুর। এটা হওয়ার পর আমার আম্মুর 1 বছরের মতো অসুস্থ ছিল, কোন অবস্থা ছিল আমার আম্মু। তো এটা আপনার মা যখন মানে প্রথমে উনি দেখতে পায়নি যে আপনার ভাই ওই বিছানাতেই ছিল? কোনো কিছু খেয়ালই করেনি যে বিছানা আছে কিনা, ডাইরেক্ট চলে গেছে দরজা খুলে বাইরে। আচ্ছা। বাইরে থেকে কি মানে সে ডেকেছিল? কেউ এই রেসপন্স করছে, দরজাটা নিজে খুলছে না আম্মু খুলছে না কেউ খুলছেই, এটা আম্মু আসলে উনি অনেকটা ঘোরের মধ্যে ছিল, আধো ঘুম আধো জাগরণ একটা অবস্থা আর কি। যাই হোক, এটা তো শুনলাম আপনার আম্মুর। প্রথমেই তাহলে খেয়াল করা দরকার ছিল বাইরে থেকে কিভাবে একজন ডাকে। রাইট, আমিও এটাই চিন্তা করছিলাম যে বাইরে থেকে মানে এত রাতের বেলা বাইরে থেকে হঠাৎ করে কিভাবে ডাকবে, যে কিনা ঘরের ভেতরে আছে। সো সেখানেই তার একটা মানে অন্যরকম চিন্তা করার। আসলে এইসব ব্যাপারগুলো একটা ঘোরের মধ্যেই ঘটে। এটা আসলে বলে লাভ নেই, কাণ্ডজ্ঞান সবসময় ওইভাবে কাজ করে না মানুষের। খুব ভালো সাঁতারু অনেক সময় পানির মধ্যে ডুবে যেতে নিলে দেখা যায় যে সাঁতার ভুলে যাচ্ছে, উঠতে পারছে না। যাই হোক, তো ওগুলো বলে লাভ নেই। তো জয় ভাই, এছাড়া আর কোনো ঘটনা? জি ভাই, আমার সাথে আমার ওই মেজু ভাইকে নিয়ে আরেকটা ঘটনা।
প্লিজ। ভাইয়া ঘটনাটা আমার ওই গ্রামের বাসায়, তখন 8টা কি 9টা হবে। এটা কতদিন আগের? এটা হচ্ছে 98 ঘটনা। আচ্ছা, যখন আমরা ওই গ্রামের বাসায় থাকি, দেন 8টা কি 9টা হবে। আচ্ছা, দেন আমার ভাইয়া বাসা থেকে বেরোয়, আমার একটা ফ্রেন্ড আছে পাশের বাড়ি, একটা ফ্রেন্ড, তো ওইখানে গেছে। আর রাত্রের বেলা আসবো, মা আম্মু আমার জানলা দিয়ে আবার ডাকতেছে আসতে। তো আমাদের যেই জানলাটা ছিল সেটা এক পাশে, আমার বাড়িটা ঘুরে আমাদের গেট দিয়ে আসতো। গেট দিয়ে রাস্তাটা আসার সময় দেন অনেক ভয় পাইতেছে। অনেক সময় ধরে ভয় পাচ্ছে, আসতে পারতেছে না, জায়গাটা অন্ধকার। ওই জায়গাটা নিয়ে অনেক ঘটনা আছে, ওইখানে অনেক মানুষ ভয় পাইছে, অনেক ওই ঘটনাও ঘটছে ওইখানে। দেন আসতে ভয় পাইতেছে, তো দেন ও ভয় পাইতেছে পর আমার এক ভাই লাগে, পাশের বাসার ভাই, উনি আসছে। এই ওনার বয়স 34-35 হবে। তো উনি আমার ভাইয়ারকে, ভাইয়া কি হয়েছে, ভয় পাইতেছো? ওনাকে কাঁধে হাত রেখা আমাদের ওই গেট পর্যন্ত আগায় দিয়া, গেটের ভিতরে আসে নাই, বাইরে ধারে বলতেছে যাও, এখন তোমার কোনো ভয় নেই। এলাকার এক বড় ভাই। তো দেন আমার ভাইয়া বাসায় চলে আসছে। মাম্মু জিজ্ঞেস করতেছে কি রে তুই একা একা? ভাইয়ের বয়স তখন কত? ভাইয়ের বয়স হবো প্রায় 10, 12, 13 এরকম, একেবারে কিশোর, একদম ছোট। তো দেন আমার ভাইয়া আসতেছে, এই গেটটা ওভার করছে। আম্মু চিল্লাচিল্লি করতেছে তুই এত দেরি করলি কেন, আর একা আসলি কেন, ভয় পাস নাই? কয় না, ভয় পাবো কেন, আমার তো ভাইয়া দিয়ে গেছে। কয় কোন ভাই? কয় আমার জয়নাল ভাইয়া। কয় জয়নাল ভাইয়া মারা গেছে 20-25 দিন, তোর কি খেয়াল নেই? উনি এই জয়নাল ভাইয়ের বাড়ি কতটুকু দূরে ছিল? আমাদের পাশের বাসায়। কিন্তু পাশের বাসায় 20-25 দিন আগে যদি মারা যায়, তার তো জানার কথা না। আমার ভাইয়ের কোনো খেয়ালই নেই। সমস্ত ভাইয়া বলার সাথে সাথে চিকটার কান্নাকারি করতেছে, আমি কি দেখবো, আমি কি মিস করতেছি নি, পুরো এক পাগলের মতো অবস্থা। আমি দেখছি অনেক শিওর উনি আমার আগায় দিয়ে গেছে। ওকে, মানে আমার কাছে যেটা রেহান মনে হয়েছে যে এখানে যেহেতু গ্রামের মধ্যে পাশাপাশি বাড়ি, মানে পুরো মহল্লার মধ্যে একজনের কিছু হলে অনেকেরই খবর হয়ে যায় গ্রামের মধ্যে। তো পাশের বাড়ির কেউ যদি একজন মারা যায় এবং 20-25 দিন, তার মানে খুব বেশি দিন না, তো এটা তো খুব সহজে মানে মাথায় কাজ করার কথা। আসলে ব্যাপারটা কি হয়েছে, মানে অনেক সময় হয় এরকম দোষ, যে আমি নিজে দেখেছি যে মা মারা গেছে, ছেলেটার 10-11 বছর বয়স, সে জানেও না, ঘুমাচ্ছে তখনও। এদিকে আমরা সবাই মিলে কাফনের কাপড় টাপড় রেডি করছি, বা আত্মীয় স্বজন আসছে যাচ্ছে, সবাই তাকে খুব মায়া করছে যে আহারে ছেলেটা এখনো জানে না, সে ঘুমাচ্ছে, এই সময় মা মারা গেছে। তো এই ছেলেটাকে আবার 10-15 দিন পরে আমি খেলাধুলা করতেও দেখেছি। আসলে ছোট শিশুর মনে কিন্তু এই মৃত্যু জাতীয় দুঃখ কষ্টের ব্যাপারগুলো অত বড়ভাবে আঘাত হানে না। আরো একটা কারণ আছে, যদি আমি জানি না এই লজিকটা কতটুকু হতে পারে। কারণ হচ্ছে উনি নিজেও যেই সময়ে একটা ভয়ের মধ্যে সে রাস্তাটা পার হইতে পারছে না, তার মাথার মধ্যে একটা হয়তো কাজ করছিল কিভাবে রাস্তা পার, একটা সাপোর্ট দরকার। তো তুই বলতে চাচ্ছিস যে সে সাইকোলজিক্যালি চিন্তা করে নিয়েছে একটা সাপোর্টের কথা? হয়তো বা, কুড বি পসিবল, নাইস থট, হতে পারে। এরকম হয় অনেক সময়, আমাদের ব্রেন আমাদের সাথে অনেক রকম খেলা খেলে। তো যাই হোক, জয় ভাই, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনার যে জানা ঘটনাগুলো সেগুলো খুব ছোট ছোট, কানেক্টেড না, একটা আরেকটার সাথে তেমন একটা জড়িত না। তো আপনার মেজো ভাইয়ের সাথে এখন পর্যন্ত কিন্তু যে দুটো ঘটনা বলছেন, দুটোই আপনার মেজো ভাইয়ের সাথে, তো এটাকে একটা কানেকশন ধরা যেতে পারে। আপনার মেজো ভাইয়ের মধ্যে কি এ ধরনের কোনো ব্যাপার আছে, কোনো অ্যাবনর্মালিটি, বা সেই ধরনের জিনিস খুব দেখতে পায়, বা এই ধরনের জিনিস তাকে খুব দেখতে পায়, এরকম কোনো কিছু? জি ভাইয়া, এইরকম জিনিস অনেকই দেখতে পাইবে। রাতের বেলা যখন এই বাইরে থাকতো আগে, ওই গ্রামের বাসায় আমার অন্ধকার থাকলে রাতের বেলা আম্মুর মতো, আচ্ছা, কে জানে ওকে ডাকতো আইসা, তো ঘুমের চোখে উঠে দেখতো আম্মু বিছানায় ঘুমাইতেছে, পাশে কেউই নেই। তো এরকম অনেক ঘটনা আছে ওনার সঙ্গেই ঘটে। তা ওনার সঙ্গে আমার আব্বুর সঙ্গে, আব্বু মারা গেছে, ওনার সঙ্গে এরকম ঘটনাই ঘটতো। কিরকম? সেম অবস্থা। আব্বুর সাথে কোনো একটা ঘটনা জানতে পারি? হ্যাঁ, আমার আব্বুর সঙ্গে একটা ঘটনা আছে। আমার আব্বু অন্য পাশের রুমে ঘুমাইতো, আচ্ছা, তখন আমি ছোট। তা আমি এই পাশের রুমে, আমি আম্মু আর আমার বড় ভাই মেজু ভাইয়া 3জন ঘুমাইতেছি, 4জন ঘুমাইতেছি। আমার অন্য পাশ থেকে আমার আব্বু একটু চিল্লাইতেছে, কি আমার আম্মুর নাম ধরে, রানী তুমি আসলা, তুমি আবার চলে গেলা কেন, কি ব্যাপার, তুমি কিছু বলতেছো না কেন? কয় তুমি কি শুরু করছো, আমি এই ঘরে ঘুমাইতেছি, তুমি কি করতেছো? কয় না, সকালবেলা বলছে যেটা, কয় তুমি মুসুরিটা আলগি দিছো, দিয়ে আমার সাথে একটা হাসি দিছো, হাসি দিয়ে ঘুমটাটা উঠে চলে গেছো। মাই গড, আমি স্পষ্ট খেলে এই জিনিসটা দেখতে পারছি। তখন আম্মু বলতেছে, আম্মু পুরো এগিয়ে হয়ে গেছে, আমি ছিলামই নয় ঘরে, তুমি কি দেখছো? আচ্ছা, আমাকে একটু বলতে পারেন যে আপনাদের যেই বাসার এইখানে বাসাটা কোনো এমন কোন জায়গার মধ্যে কি যেখানে কোনো ধরনের কোনো ঘটনা বা কোনো ধরনের কিছু আছে? আমার বাসার যে জায়গাটা আছে ওই জায়গাটা আগে নাকি একটা আসল খাল টাইপের কিছু। আচ্ছা আচ্ছা, ওইটা ভরাট করে আমার বাসাটা তৈরি করছে। ওকে, এই খালে কোনো ধরনের কোনো দুর্ঘটনা বা দুর্ঘটনা বলতে আমার যেটা জানা আছে, ওইখানে একটা
ছোট বাচ্চা ওনার নানি, ওর মা মারা গেছে, ওর নানির কাছে থাকতো, পরে ওই পুকুরে পড়ে ও মারা গেছে। এই ছিল ওইটা পুকুরের ঘটনাটা। ওকে, না একটা জিনিস খেয়াল কর, যে 3টা ঘটনা আমরা শুনলাম, সেই 3টা ঘটনার মধ্যে 2জন কিন্তু আছে সব সময়। একটা হচ্ছে সেই মা এবং আরেকটা হচ্ছে সেই মেঝো ভাই, তাই না? এবং যে জিনিসটাই হোক না কেন, সেই বাড়ির আশেপাশে থাকে বা সেই বাড়ির ভেতরে হয়তো থাকে, আমরা জানি না, তার একটা টেন্ডেন্সি কিন্তু ফ্যামিলির একজন হয়ে নিজেকে প্রকাশ করা। মানে এটা জাস্ট চিন্তা কর কত ভয়ঙ্কর একটা ব্যাপার, যে মশারি উঠিয়ে তোর দিকে তাকিয়ে একজন হাসলো, তোর রুমমেট, একটু পরে তুই দেখলি যে তোর রুমমেট ওই রুমেই ছিল না। ডেফিনেটলি এটা কতখানি কাছে এসে ছুঁয়ে যেতে পারে এই ধরনের অশরীরী ব্যাপারগুলো আমাদেরকে। ডর মানে ভয়। ছোট্ট একটা বিরতি নিতে চাই আমরা। অধিভৌতিক ঘটনার শুরু হয়েছে মাত্র। আপনারা নিশ্চয়ই জানেন, শুনছেন ডর এবিসি রেডিও FM 89.2 আমি আরজি কিবরিয়া। এই অনুষ্ঠানের পরিকল্পনা এবং উপস্থাপনার সমস্ত দায়িত্বে সঙ্গে রয়েছে সাউন্ডের লোবান এবং অন দ্য স্পট বিভিন্ন রকম ঘটনাগুলোকে অতি প্রাণবন্ত করে আপনাদের সামনে পরিবেশন করার দায়িত্বে রয়েছে সুমন এবং রেহান। আপনি যদি এই অনুষ্ঠানে এসে আপনার জীবনের অধিভৌতিক ঘটনাগুলো লাখো মানুষের সামনে শেয়ার করতে চান, চলে আসুন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892 আমি আবারও বলছি 09613892 প্রিয় শ্রোতা, আমরা 3 মিনিট পর আবারও ঠিক সেই জায়গাটি থেকে ফিরব যেখানে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। ডর ABC Radio FM 89.2 FM 89.2 ডর মানে ভয়। আপনারা শুনছেন ডর এবিসি রেডিও FM 89.2 আরজি কিবরিয়া, সুমন, রেহান এবং সাউন্ডে লোবান। এই হচ্ছে আমাদের টিম। বিহাইন্ড দ্য স্ক্রিনে আরো অনেকেই। প্রিয় শ্রোতা, আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892 আবার বলছি 09613892 এই নাম্বারে। চলুন ফিরে যাই গল্পের ঠিক সেই জায়গাটিতে যেখানে আমরা বিরতি নিয়েছিলাম। ডর। আচ্ছা জয় ভাই, আর কোন ধরনের কোন ঘটনা কি আপনার জানা আছে? জি ভাইয়া, এটা আমার বড় ভাই যেটা এখন দেশের বাইরে আছে, ওনারে নিয়ে ঘটনাটা। আচ্ছা, ওটা আমার গ্রামের বাসায় ঘটনাটা ঘটছে। ওই বাসায় ওকে, ওই বাসায় ঘটনাটা ঘটছে। সন্ধ্যার মাগরিবের আজান দিছে, নামাজ পড়ে এক বাসায় আসতেছে, আমাদের গেটটা ক্রস করতেছে, দেখে আমার চাচাতো বোন আছে, 1-1.5 বছর হবে, একটু হাঁটতে পারে না, একটু হাঁপুড় দিতে পারে। আচ্ছা এইরকম। তো ও দেখতেছে ওদের ঘরটা আবার গেটের, আমাদের যে বাড়ির গেটটা আছে ওটার সাথে। আমার বড় ভাই ঢুকতেছে, ঢুকে একটু ভিতরে গেছে, দেখতেছে আমার চাচাতো বোনটা হাঁপুড় দিয়া গেটের বাইরে যেতেছে। তো ভাবলো কখন সেটা সময়, সন্ধ্যার পরে। আবার ওদের ঘরের দরজাটা খোলা, সে ভাবতেছে ওর মা হয়তো দরজা খুলে বের হয়ে গেছে বা দরজা দিয়ে চলে এসেছে। তো কেউ খেয়াল করে না আর কি। ওরে কুলে নিছে, কই যাচ্ছে, আদর করতেছে। তো বাচ্চাটা অন্য দিকে তাকিয়েছিল। আমার ভাইয়া ওরে মুখটা ঘুরানোর জন্য এমনি ওর মাথাটা ঘুরাইছে। আচ্ছা, ও যখন ভাইয়ার দিকে চাইছে, তখন বিকট একটা ফেস, কি বলবো ভাইয়া, অনেক বিকট একটা ফেস। তখন ভাইয়া সাথে সাথে ওরে হাত থেকে ফালাই দিয়ে ঘরে চলে আসে। তাদের আমার ভাইয়া অনেকদিন অসুস্থ ছিল ভাইয়া। এই ঘটনাটা ভাইয়া। তখন ওই বাচ্চাটা কোথায়? বাচ্চাটা ওর ফালাইছে, লগে লগে ভ্যানিশ। ওর চোখটা খালি একটা পলট দিছে, শেষ। রিয়েল বাচ্চা ও কোলে নিছে, ওর স্পষ্ট খেলা। না, আমি বলতে যাচ্ছি যে আপনাদের বাসার যে বাসার বাচ্চাটি, ওইটা কোথায়? ওটা ওর ঘরে। ওটা তখন ঘরে আসেনি, ওই ঘুমাইতেছে, ও ঘরে বাইরে আসেনি। এইটা একটা আমার কাছে ভয়ঙ্কর একটা বিষয় মনে হচ্ছে। মানে তুই বাচ্চা একটা কোলে নিয়েছে পরিচিত আদর করার জন্য, আর কোলে নিয়ে যদি এই ধরনের চেহারা দেখা যায়,
মানে বাচ্চা রিলেটেড যে ঘটনাগুলো ঘটে ওগুলো আসলে একটু বেশি ভয় করে। আমাদের ডরের একজন লিসনার আছেন, সে দুবাই থেকে রেগুলার বেসিসে আমাদেরকে শুনে, সরি দুবাই না, মিশর থেকে সে রেগুলার বেসিসে আমাদেরকে শুনে। সে আমাকে একটা স্টোরি লিখে পাঠালো সেদিন ফেসবুকের ফ্যান পেজে, ছোট্ট করে বলছে, ভাই এটা কোনো বড় কোনো ঘটনা না, বাট আমি ডর শুনেই তারপরে বের হয়ে অনেক সাহস করে বাথরুমে গিয়েছি। আমি একটু ভীতু প্রকৃতির মানুষ, ভয় লাগছিল, বাথরুমের লাইট জ্বালানো ছিল। তো বাথরুম থেকে বের হয়ে যখন আবার ঘরে ঢুকবো, বাথরুমের দরজা খুলে দেখি আমার খাটের উপর একটা বাচ্চা শুয়ে শুয়ে হাসছে। এটা দেখে মানে সে ধাক্কা মতন খায় এবং তারপরে মানে চোখ ডলাডলি করে আবার খুলে দেখে যে না কিছু নেই। তো এই ধরনের ব্যাপারগুলো আসলে ভীতিকর একটা চেহারায় যে সবসময় ভয়ঙ্কর হবে তা কিন্তু না। অ্যাবনর্মাল ব্যাপারগুলো আসলে খুব নর্মাল ভাবেই আমাদের সামনে আসে অনেক সময়। আর আরেকটা বিষয় কি, কিছু কিছু সময় মনে হয় কি, মনে কর এই ঘটনাগুলো অনেক সময় যদি কন্টিনিউয়াস, বিশেষ করে আমার আর তোর, আমি জানি না তোর কি হচ্ছে, আমার মাঝে মাঝে মনে হয় রাতের বেলা খুব একা কখনো কোন একটা খালি জায়গায় হঠাৎ চিন্তা করছি, আচ্ছা জানালা দিয়ে যদি এই মুহূর্তে একটা অদ্ভুত বা কিম্ভূত কিমাকার কিছু একটা দেখা যায়, রাইট, মানে মাঝে মাঝে এই ঘটনাগুলো শুনতে শুনতে মাঝে মাঝে কল্পনার মধ্যে চলে আসে যে ঠিক পর্দার ওই পাশে কি আছে, এরকম কিছু ঘটনা। একটা ঘটনা আমি বলেছিলাম কিছুদিন আগের একটা এপিসোডে, মনে আছে? আলিফ এবং তার মায়ের ঘটনা বলেছিলাম, যে বাসায় আমরা গিয়ে আসলাম, সেই বাসার একটা ঘটনা আমি আজকে বলে দিতে চাই, যেটা ঘটেছে ওই আলিফের সাথেই, এবং আলিফের বাবা সেটা দেখেও না দেখার ভান করেছেন আর কি। তো কি ছিল এটা? ব্যাপারটা এরকম ছিল, ওদের ওই বাসাটা, ওখানে কোনো একটা প্রবলেম আছে দোষ, আমি কনফার্ম, আমি নিজে ওই বাসায় এক রাত থেকেছি, বাট অনেকজন মিলেছিলাম বলে হয়তো কিছু হয়নি। ওরা ওই বাসায়, আলিফ একা একা পড়াশোনা করছিল, তো ঠিক সামনে আরেকটা বাসা আছে, আরেকটা বিল্ডিং, সেই বিল্ডিং এর জানালা দেখা যায়। তো সেই জানালায় কেউ ছিল না, লাইট জ্বালানো ছিল, পাকের ঘর টাইপের একটা কিছু আর কি। তো হঠাৎ করে আলিফ উপর দিক থেকে শব্দ শুনতে পায় জানালায় বসে। তো উপর দিক থেকে তাকিয়ে সে ওপরে দেখে কেউ একজন হাঁটছে এবং শূন্যের উপরে, অলমোস্ট একদম মানে বিল্ডিং এর যে রেলিংটা থাকে না, রেলিং এর এমন জায়গায় সে হাঁটছে যে একটা পা তার রেলিং এ পড়তে পারে কিন্তু আরেকটা পড়ার জায়গা নেই, এরকম একটা জায়গায় সে হাঁটছে। এবং হাঁটতে হাঁটতে এক পর্যায়ে সে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে কি যেন একটা বিছিয়ে সে ওখানে নামাজ পড়তে শুরু করে ওই রেলিং এর উপরেই, এবং জায়নামাজ সে বিছিয়েছে ওটাতে রেলিং এর উপরে, কিন্তু সেই জায়গাটা নেই, অতখানি জায়গা নেই, পা দেওয়ার জায়গা নেই যেখানে, সেখানে তো জায়নামাজ প্রশ্নই ওঠে না। নামাজ পড়তে শুরু করে এবং আলিফের ধারণা হয় যে দিস ইজ সামথিং আই এম সিইং। খুবই ট্যালেন্টেড একটা ছেলে, সে এখন IUBAT-তে পড়ে, অনেক মানে সায়েন্স নিয়ে অনেক ঘাটাঘাটি করা ছেলে। সে একেবারে মানে হতবাক্য হয়ে যায় যে আমি এটা কি দেখছি, এটাও কি সম্ভব। এবং তার এক পর্যায়ে মনে হয় যে ওই জিনিসটা নামাজ পড়তে পড়তে কি তার দিকে তাকাচ্ছে নাকি, এটা হয়তো সে ভয়েই টের পায়। তো তখন সে আবার যখন চোখ নামিয়ে নিচে আনে, তখন সে দেখতে পায় যে ওই যে সামনের বাসার জানালার কথা বলছিলাম না, সেই জানালা থেকে ওই বাসার কেউ একজন ঠিক ওভাবেই উপরে তাকিয়ে আছে। এবং তখন সে বুঝতে পারে যে সে যা দেখছে তার রিয়েল। এবং তাদের মধ্যে যখন চোখাচোখি হয়, ওটা ছিল একটা মহিলা, সে ঠাস করে জানলাটা আটকে দিয়ে চলে যায়, লাইটটা নিভিয়ে দেয় সাথে সাথে। এবং আলিফও তৎক্ষণাৎ তাই করে, আর কিছু করার না পেয়ে। দেয়ার ইজ সামথিং ইন দ্যাট হাউস, সামথিং আছে। এরকম অনেক কিছু, অনেক জায়গা, অনেক ঘটনা আছে। যাই হোক, জয় ভাইয়ের কাছে আবারও যাই। আর কোন ঘটনা কি আপনার সাথে কিংবা আপনি শুনেছেন, এরকম ঘটনা কি আর আছে? আরেকটা ঘটনা ভাইয়া, এটা আমার আম্মুর সাথে, আমার আম্মু সাথে ঘটছে ঘটনাটা। শুনি একটু আমরা। এটাও আমার গ্রামের বাসার ঘটনা। ওকে। তো দেন আমার আম্মু এই প্রতিদিন ফজরের আজানের পর পর আমার পাশের বাসার একজন ভাবি ছিল, ওনার সাথে হাঁটতে যেত। আচ্ছা। তো দেন একদিন হাঁটতে যাব, এরকম ভাবি এসে প্রতিদিন আমাদের জানলায় টোকা দেয়। একদিন টোকা দিছে, আম্মুর সাথে সাথে ওইটা ভাবির সাথে হাঁটতে বেরিয়েছে। তো ভাবি আর আম্মু হাঁটতেছে, ওই দেখতেছেন এই সুতার খালটা এই কাছাকাছি আসছে। হঠাৎ করে 10-12টা কুকুর হবে, 10-12টা কুকুর আম্মুদের চারিদিকে ঘিরে ধরছে। পরে আমাদের অনেক চিল্লাচিল্লা করে না, কিছু করে না, শুধু জাস্ট সাইলেন্ট ঘুরতেছে চারিদিকে, তাদেরকে সার্কেল করে। হ্যাঁ, সার্কেল করে। তো আমার আম্মু বসতেছে, নেওয়ার কিছু আছে এখানে, ডিফারেন্ট টাইপের কিছু ঘটতেছে। তা ভাবিকে জিজ্ঞেস করতেছে, আজান কি শিউর তুমি শুনছো? উনি বলতেছে, না আমি শুনি নাই, আমার ঘুমটা ভেঙে গেছে, মনে করছে আজান দিয়ে ফেলছে। তো দেন ওনারা ওইখানে অনেকক্ষণ ওই করতেছে, কুকুরগুলো। তখন কি অন্ধকার হয়ে গেছিল, মানে ফর্সা হয়ে গেছিল? অন্ধকার। ওনারা ভাবছে আজান দিয়ে ফেলছে, কিছুক্ষণের মধ্যে এই আম্মু অনেক দোয়া পড়তেছে। তো হঠাৎ ওনারা দূর দিয়ে যে আমার ভাবির বাসা ছিল, ওনার বাসায় যায়। দেন
আধা ঘন্টা 1 ঘন্টা পর আজান দেয়। ইভেন আমার আম্মুর এই স্বপ্নটা দেখে, ওই দিন বেঁচে গেছে তোরা, পরবর্তীতে স্বপ্নটা দেখে। না, এইখানে রেহান যে ঘটনাটা ছিল কুকুর ঘিরে ধরছে, যদি কুকুরগুলা, আমি মনে করি কি সকালবেলা রাস্তায় বের হলে যে কেউ, এটা ঢাকা শহরে হতে পারে বা গ্রামে হতে পারে, সকালবেলা রাস্তাঘাটে একটু মানে কুকুর, হয়তো কোন কোন রাস্তা আছে যে একসাথে অনেকগুলা কুকুর দেখা যায়, আর কুকুর যথেষ্ট সন্দেহপ্রবণ একটা প্রাণী, তারা এই ধরনের অ্যাটিটিউড এটা করতেই পারে। কিন্তু উনি যেভাবে বলছে যে কিন্তু কুকুর সেক্ষেত্রে স্বাভাবিক ক্ষেত্রে অবশ্যই সে ঘেউ ঘেউ করবেই, মানে ডাকাডাকি করবেই, এবং এভাবে চুপচাপ সার্কেল করে ঘুরে বেড়াবে কারণ নেই। তবে কুকুরের কিছু ব্যাপার আছে, আমি কুকুর রিলেটেড একটা ছোট্ট ঘটনা বলি তোকে। ঘটনাটা ঘটে কোন এলাকার বলবো না, তবে টিএনটি কলোনি নামে আর কি। কোন এলাকার টিএনটি কলোনিটা বলবো না, টিএনটি কলোনি অনেকগুলো আছে। তো গভীর রাতে 2 বন্ধু একসাথে হাঁটাহাঁটি করতে যেত। ওনারা, আমি খুব ভদ্রভাবে বলি, ওনারা সিগারেট খেতে যেতেন আর কি বাইরে, আচ্ছা, খুব রাতের বেলা। তো ওটা ওনাদের অভ্যাস ছিল, রেগুলার বের হতেন। তো একদিন এভাবে বের হওয়ার পরে নিচে এসে উনি এক ফ্রেন্ড আরেক ফ্রেন্ডকে ডাক দেয়, বিভিন্ন রকম শব্দ করে ডাক দেয়। তো ডাক দিয়ে তারা হাঁটতে হাঁটতে হঠাৎ করে পিছন থেকে 3, 4, 5টা কুকুর একসাথে চিৎকার করতে করতে ওনাদের দিকে দৌড়ে আসছে। তো দৌড়ে আসা দেখে প্রথমে ওনারা ভয় পেয়ে যায় যে কি ব্যাপার, এইভাবে তেড়ে আসছে কেন আমাদের দিকে। তারপরে ওনারা দুজন মানে দেখে হঠাৎ করে যে কুকুরগুলো আসলে ওনাদের দিকে আসছে না, অন্য কিছু একটাকে দেখছে। তো তারা কুকুরের দৃষ্টি ফলো করে পেছনে যখন তাকায়, তখন দেখতে পায় যে ওখানে ডাস্ট ওড়াউড়ি করছে, বাট মনে হচ্ছে যেন একটা কিছুর শেপ তৈরি করতে চাচ্ছে কিন্তু তৈরি হচ্ছে না। আচ্ছা আচ্ছা, একটা কিছু মানে কোনো একটা কিছু, একটা অবয়ব মতন তৈরি হচ্ছে, আবার ভেঙে যাচ্ছে, ধুলাটা এমন ভাবে উঠছে। এরকম একটা পর্যায়ে সে মানে কুকুরগুলা যখন খুব কাছাকাছি চলে আসছে, তখন ও বলতেছে, এক ফ্রেন্ড আরেক ফ্রেন্ডকে বলছে, দৌড় দিব। দৌড় দিলে নাকি কুকুর আরো পিছনে বেশি দৌড়ায়। ওই ভয় তারা এতক্ষণ দৌড়াচ্ছিল না। দৌড় দিব, দেখে যে আরেক ফ্রেন্ড কোনো কথা বলে না, পাশে তাকে দেখে ফ্রেন্ড নাই, এবং এক পর্যায়ে কুকুরগুলো ওনাকে ক্রস করে সামনের দিকে তাকে টানা ঘেউ ঘেউ করতে থাকে। এবং উনি আস্তে করে হেঁটে চলে আসার পরে জানে ওনার ফ্রেন্ড আসেনি। কুকুর আসলে টের পায়। মানে এইখানে আমার একটা ঘটনার কথা মনে পড়লো, যে আমাদের এলাকাতেই ছিল, গ্রামে, এটা বেশ আগের ঘটনা। একটা বাড়ি ছিল, যেই বাড়িতে অলওয়েজ কুকুর থাকতো, 3-4টা কুকুর থাকতো। এরা কুকুর পালতো না এভাবে, কিন্তু কুকুরগুলা এই বাড়িতেই থাকতো, ওরা খাবার দাবার দিত এভাবে। তো আমরা অনেক সময় ছোটবেলায় ওই বাড়িতে যেতে ভয় পেতাম শুধুমাত্র এই কুকুরের জন্য। তো এই বাড়ির আশপাশ দিয়ে যখন যাওয়ার সময় কুকুরগুলো আবার কিছু বলবে না। তুই যখনই ওদের বাড়িতে ঢুকলেই কুকুরগুলো এসে বাউন্ডারির ভিতরে গেলে তখন চিৎকার চেঁচামেচি শুরু করে। তো একটা ঘটনা ঘটছে কি, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা লোক, সবসময় তার বাড়ি ওইদিকে, এই রাস্তা দিয়ে সে যেতে বাধ্য, তার এই দিক দিয়ে যেতে হবে, সবাই এই দিক দিয়ে আসা যাওয়া করে। তো কিছুদিন যাবত ওই লোকটাকে যখনই সেই বাড়ির কাছ দিয়ে আসা যাওয়া করতো, কুকুরগুলা মানে ওনার কাছে এসে ঘেউ ঘেউ করতো, মানে ওনাকে মানে পারে না, হয়তো কামড় দিতে যাবে, মানে ওনার কাছে এসেই খুব মানে চিৎকার চেঁচামেচি করতো কুকুরগুলো। কিন্তু আশপাশ দিয়ে অন্য কেউ হেঁটে যায়, কিচ্ছু, কোনো ধরনের কোনো প্রবলেম করে না। এই ঘটনা প্রায় কন্টিনিউ 1 সপ্তাহের মতো ঘটে। আচ্ছা, সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, ঠিক 1 সপ্তাহের মনে হয় 2 থেকে 3 দিন হবে, হঠাৎ করে উনি মারা যায়। কোনো ধরনের কোনো কিচ্ছু ছিল না। আমি জানি না এটার সাথে কোনো ধরনের কোনো মানে অদ্ভুত কোনো কিছু আছে কিনা, তবে হয়তোবা হতে পারে, হয়তোবা নাও হতে পারে। হয়, এই জিনিসটা হয়, আসলেই হয়। আমারও কেন যেন সন্দেহ হয়। আমার খুব অবাক হয়েছে যে মনে কর 2 জন হেঁটে যাচ্ছে, ওনাকেই শুধু কুকুরগুলা ফোকাস করতো, যখনই যেত শুধু ওনাকেই ফোকাস করতো, আর কাউকে অচেনা মানুষ গেলেও ফোকাস করতো না। কুকুর সাধারণত অচেনা মানুষ দেখলে খুব বেশি তৎপর হয়ে যায়, যে মারা গেছে সে, আর একজন অপরিচিত মানুষটাকে কিচ্ছু বলবে না, কিন্তু ওনাকে দেখেই সে, যদিও তাকে বছরের পর বছর কুকুরগুলো দেখছে, কোনোদিন কিছুই রিঅ্যাক্ট করেনি। বুঝতে পারছিস কি হচ্ছে ঘটনাটা? মানে এই ক্ষেত্রে মনে হচ্ছে যেন তারা টের পাচ্ছে সামথিং, তারা টের পাচ্ছে। ওকে, যাই হোক, আমরা এবার আরো একবার জয় ভাইয়ের কাছে যাই। আমরা বেশ দুজনেই কিছু অভিজ্ঞতা শেয়ার করে ফেললাম সবার সঙ্গে। তো একটু আপনাদের অভিজ্ঞতা শুনতে বসছি। আপনার অভিজ্ঞতা আর কোনো কিছু? জি ভাই, আমার একটা গ্রামের ফ্রেন্ড আছে, ওর সাথে আমার অনেকদিন পর দেখা হয়। ওই দিন আমি ওর বলতেছি, কি এতদিন কইছিলি? ও বলতেছে, দোস্ত আমার শরীরটা অনেক ভালো ছিল না, অনেক অসুস্থ ছিলাম আমি। কারণটা আমি জানতে চাইলাম। ঈদের পর ওর সাথে দেখা, তো ঈদের যে রোজার মাসটা যায়, ওই সময় আমার ফ্রেন্ডটা, ও পড়ালেখা করে না, দোকানে জব করে। তো ওই রোজার সময় ভাইয়া জানেন যে 3টা-4টা পর্যন্ত ওই সময় কাজের পরিমাণটা বেড়ে চাপ থাকে। 2:30টার দিকে বাসার দিকে রওনা হয়েছে। বাসার যে রাস্তাটা
এই রাস্তাটা ধরে আসতেছে, রাস্তার একটু দূরে বামে কলে একটা অল্প বয়সের একটা মেয়ে, যাকে ও কখনো দেখে না, ওইখানে ঘোমটা দেওয়া কলটা আর কি চাপতেছে। আচ্ছা, তো কলটা চাপতেছে, যে কলটা কেন, মানে শুধু শুধু চাপতেছে আর কলে পানি ভরতেছে, কোনো কিছু নাই নিচে। তো জিজ্ঞেস করতেছে অযথা কলটা চাপতেছে। কলটা ছিল আবার আমাদের মসজিদের পাশে, মসজিদের কল এটা। তো মসজিদ চাপতেছেও এই মহিলাটা, তো জিজ্ঞেস করতেছে আর কিছু বলতেছে না, এই ঘুমটা দেওয়া মহিলাটা। আচ্ছা, তাদের অনেকবার জিজ্ঞেস করার পরে সামনে গিয়ে একটু জোরে চিৎকার দিচ্ছে আর কি, গালাগালি অবস্থা, এটা চাপতেছেন কি লিগে, এটা কি কারণ। পরে মহিলাটা ভাইয়া যখন ওর দিয়ে তাকাইছে, বিকট একটা ফেস, চোখ আগুনের মতো লাল হইয়া ওর দিকে আসতেছে, এক বিকট অবস্থা। ও চিৎকার দিছে। পরে মসজিদের যে হুজুর ছিল, হুজুরের রুমটা ওই পাশেই, হুজুর বের হয়ে আসে, ওর সাথে কথা বলে তুমি এরকম চিৎকার দিছো কেন। তারপর জিজ্ঞেস বললো যে এই ঘটনা হুজুর। পরে ওকে জিজ্ঞেস করলো কই, কেউ তো নাই এখানে। ছিল ভাই বন্ধুর ঘটনাটা। ও তারপর ওই লং টাইম অনেকদিন অসুস্থ ছিল, মানে উনি হুজুরকে নিয়ে আসছে যখন এখানে এসে আর কাউকে দেখে নেই ভাইয়া। ওকে, যাই হোক, আপনার ঘটনাগুলা মোটামুটি ছোট হলেও একটা পয়েন্টে এসে মোটামুটি আমি সিমিলার পেলাম। আই থিঙ্ক আমরা দুজনেই খুব, মানে কাউকে ক্ষতি করার তেমন কোনো চেষ্টা করেনি, ভয় দেখিয়েছে। হুজুরের ওই যে হুজুরটারে ডাকছে, হুজুরটার একটা এই ঘটনা ছোট, হুজুরটা আর কি জিন টিন এইসবে আর কি বিশ্বাস করে এবং ছোটায় মানুষের আসর করে, জিন ছাড়িয়ে দেয়। দেন আমাদের নদীর ওই পারে একটা চোরে গেছে একটা রুগীকে করতে, রুগীকে ওটারে ওষুধ টুষুধ দিয়ে তাবিজ টাবিজ দিয়ে রাত্রে আস্তে আস্তে 12টা। তাদের এই সুতার খালটা পড়বে ওইখান দিয়ে, নদীটা পার হইলেই এই সুতার খালটা পরে নৌকা পার হইয়া ওনার সাথে আবার ওনারা আমাদের এলাকার এক বড় ভাই উনি গেছে। নৌকাটা পার হইয়া যখন ওনারা একটা গার্লস স্কুল আছে নদীর পাশেই, গার্লস স্কুলটার ধরে হাঁটতেছে, তাই হুজুর ওই বড় ভাইটার বলতেছে আপনি আমার হাতটা একটু ভালো করে ধরেন। উনি ভালো করে ধরছে। পরে কিছু দূর যাওয়ার পর হুজুরে আর কি একটু চুপ হয়ে গেছে আর দাঁড়ায় গেছে। তো হুজুর দাঁড়ায় কিছু বলে না, বলতেছে আমরা ওইখানে গেছিলাম, উনি ওই বড় ভাইটার সাথে না, নিজে নিজেই বলতেছে আমরা ওই পার গেছিলাম একটা রুগী দেখতে, এই রুগী দেখে আসলাম। এখন কিছু বলতে খালি একটু পর পর চুপ হয়, আবার অ্যান্সার দেয় যে আমরা ওইখানে গেছিলাম এই করতেছি। তো ওই লোকটা পুরো অদ্ভুত হয়ে গেছে, কি হুজুর কার সাথে কথা বলতেছে। তো যখন উনারে নিয়ে হুজুরের রুমে আসছে, তো হুজুর উনি টেনে হয়ে জিজ্ঞেস করছে হুজুর কার সাথে কথা বলছেন আপনি। তোমারে বললে তুমি ভয় পেতাম, আমার ওইখানে যে স্কুলটা দেখতেছো ওই স্কুলের মধ্যেই ওনারা থাকে, 10-12 জন। আমার জিজ্ঞেস করতেছে তো রাতে তোমরা কোথায় গেছো, এই জায়গাটা তো ভালো না। 10-12 জন থাকে মানে কারা? 10-12 জন, প্রায় 10-12 জনের বেশি ওই স্কুলটায় থাকে। জিন। আচ্ছা, ওখান থেকেই জিজ্ঞেস করছিল এত রাতে কোথায় হুজুর থেমে থেমে যে কথা বলছিল, উনাদের সঙ্গেই কথা বলছিল। তো জয় ভাইয়ের কাছে থেকে রেহান আজকে আমরা বেশ কয়েকটা ঘটনাই শুনলাম, ছোট ছোট করে হলেও বেশ কয়েকটা ঘটনা। ওকে, অনেক ধন্যবাদ জয় ভাই যে আপনার এই ঘটনাগুলা আমাদেরকে শুনিয়েছেন এবং বিশেষ করে এমন একটা স্পটের সঙ্গে একটু পরিচয় করে দিয়েছেন, এটার জন্য অনেক ধন্যবাদ। তো জয় ভাইয়ের গল্প তো শুনলাম, তবে জয় ভাই তো একমাত্র পার্সন না, আমাদের সাথে আরো কিছু অতিথি আছে যাদের কাছ থেকে আমরা তাদের কিছু এক্সপেরিয়েন্স শুনবো, কিংবা তাদের পরিচিত কারো এক্সপেরিয়েন্স তাদের কাছ থেকে শুনবো। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা এই মুহূর্তে আরো একজন বন্ধুকে পাচ্ছি যে কিনা এই এলাকার, ওই একই এলাকা থেকে। তো একই এলাকার ভালোই হয়েছে, যে এলাকায় আছি সেই এলাকার মানুষ বলবে, এটাই তো স্বাভাবিক। ওকে, না ঘটনা হয় কি মাঝে মাঝে আমরা যে এলাকাতে যাই সে এলাকার অনেক সময় কাউকে পাই না, অন্য এলাকাতে নিয়ে যেতে। আবার দেখা যায় যে অনেক সময় যেটা হয়, যেটা খুব দুঃখজনক, যে কোনো একজনের কাছ থেকে আমরা হয়তো জেনে নেই যে কোন জায়গাটাতে উনি এক্সপেরিয়েন্সটা করেছিলেন, পরবর্তীতে দেখা যায় যে আমরা অনেক কষ্টে সেখানে পৌঁছাচ্ছি, কিন্তু তখন আর তাদেরকে কন্ট্যাক্ট করাটা হয়ে ওঠে না। উইচ ইজ ভেরি স্যাড। ইচ্ছে করে মাঝে মাঝে, বাট আমাদের টাইমটা এত রাতের গভীরে থাকে এবং এত সকালে আমরা ব্যাক করি যে আসলে ওই সময়টাতে কাউকে চাইলেও অনেক সময় হয়ে ওঠে না। সেটাই। যাই হোক, আমরা সৌভাগ্যবশত আজকে দুজনকেই পেয়েছি একই এলাকার। ওনার পরিচয়টা একটু আমরা ওনার কাছ থেকে জানি। ভাই একটু পরিচয়টা আপনার। আমার নাম রাহিদ, আমি নারায়ণগঞ্জ ইউনিভার্সিটি থেকে এবার অনার্স ফার্স্ট ইয়ার পড়তেছি। আচ্ছা, গুড। তো আপনি আমাদের আজকে যে ঘটনাটা শোনাবেন, এটা কি এখানেই ঘটেছে, এই এলাকাতেই? না, এই নারায়ণগঞ্জ এলাকার মধ্যে আর কি, মুন্সিগঞ্জ আর কি, মুন্সিগঞ্জ মানে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ থেকে একটু দূর। ডর মানে ভয়। আরো একবার বিরতির সময় হয়ে গেল। গল্প চলবে একেবারে গভীর রাত অব্দি, এবং যেখানে বিরতি নিতে চাই ঠিক সেখান থেকে বিরতির পর আবারও ফিরব।
প্রিয় শ্রোতা, ডর শুনছেন আপনি। ডর হচ্ছে এমন একটি অনুষ্ঠান যেটা বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসে পুরো সপ্তাহব্যাপী রেকর্ড করে আপনাদেরকে প্রচার করা হচ্ছে প্রতি বৃহস্পতিবার রাত 11:20। সুমন এবং রেহান রয়েছে অন দ্য স্পট। অনুষ্ঠান পরিকল্পনা এবং উপস্থাপনায় রয়েছে আমি আরজি কিবরিয়া এবং আমার সঙ্গে রয়েছে সাউন্ডে লোবান। বিহাইন্ড দ্য স্ক্রিনে রয়েছে বিশাল একটি টিম। ঠিক 12:06 আমরা আবারও ফিরছি। ডর FM 89.2। পরে আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ ডরে। আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা। আজকে যে জায়গায় বসে আপনারা ডরটা শুনতে পাচ্ছেন সেখানে তারা গত সপ্তাহে ডরটি ধারণ করেছে, অর্থাৎ অন দ্য স্পট থেকে সুমন ও রেহান এবং একই সাথে সাউন্ডের কাজ করেছে লোবান। প্রিয় শ্রোতা, আমরা কথা না বাড়িয়ে গল্পের ঠিক সেই জায়গাটি থেকে আবারও ফিরতে চাই যেখানে গল্পে আমরা বিরতি নিয়েছিলাম। এই ফাঁকে শুধু মনে করিয়ে দিচ্ছি, ডরে এসে আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া ভিন্ন ভৌতিক কিছু ঘটনা বলতে চান তাহলে আসতে পারেন। আমাদের ফোন নম্বরে ফোন করে আপনার অতিভৌতিক ঘটনার সংক্ষিপ্ত রেকর্ড করতে হবে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি 3 চাপবেন। তারপর ফোন থেকে যে কথাগুলো আপনি শুনতে পাবেন সেই নির্দেশনা অনুযায়ী আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফিরছি আমরা যেখানটায় বিরতি নিয়েছিলাম ঠিক সেখান থেকেই। ডর ওকে, এটা কত বছর আগের ঘটনা? এটা প্রায় আপনার 17-18 বছর আগের ঘটনা। ওকে, তো ঘটনাটা কি আপনার সাথে ঘটেছে নাকি অন্য কারোর সাথে? না, ঘটনাটা অ্যাকচুয়ালি আমার মামির সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তাহলে চলেন আমরা সরাসরি ঘটনায় চলে যাই। ওকে, আমার মামাতো বোন যে নাম হলো সিনথিয়া, মাত্র মানে বেবি একদম বাচ্চা, প্রায় 1 সপ্তাহের মতন হবে বয়স। বাসায় যখন রাত হয় ঘুমাইছিল আর কি মামি এবং আমার মামতো বোন সিনথিয়া। তো টিনের ঘর ছিল, যেহেতু গ্রাম এলাকা, ওখানে টিনের ঘর, 2টা রুম ছিল। এক পাশে আমার মামি আমার মামতো বোন শুয়েছিল, তো আরেক পাশে মামির বাবা মা আর বোন আচ্ছা শুয়েছিল। তো আর তখন বিদ্যুৎ ছিল না, হ্যারিকেন আছে না, হ্যারিকেন দিয়ে আলো আর কি দিয়ে রাখছে। আচ্ছা, আপনার মামাতো বোন সিনথিয়ার বয়স তখন 7-8 দিন 7-8 দিন এরকম হবে আর কি। যে উইন্ডো ছিল, জানালার পাশে আমার মামাতো বোন আর তার পাশে আমার মামি। প্রায় ঘন্টাখানিক পর, যখন রাত প্রায় 12টা-1টা এরকম হবে, তো ঘন্টাখানিক পর দেখা যাইতেছে যে অটোমেটিক কোনো কারণ ছাড়াই আপনার হ্যারিকেনের আলো নিভে যেতেছে। তো মামি মনে করছে তেল শেষ হয়ে যেতে পারে। তো যখন মামি উঠবে, যখন করতে যাবে তেল আছে চেক করতে যাবে, তখনই হঠাৎ আবার আলো বেড়ে গেছে। তো এরকম 3-4 বছর পর মামির বাম পাশে আমার মামতো বোন ছিল, সেও দেখতেছে অটোমেটিক আপনার ওই যে জানলার পাশে আস্তে আস্তে সরে আসতেছে। মানে আপনার বোন ওই সিনথিয়া জানলার পাশে আপনার অটোমেটিক সরে যাচ্ছে, মানে এজ ইফ কেউ টানছে। আচ্ছা, হ্যাঁ। তো মামি ফার্স্ট এটা বুঝতে পারেনি, তো মনে করছে যে লড়াচড়া, বাচ্চা মানুষ নড়াচড়া করছে, হয়তো ওখানে চলে গেছে। তো 2টা থেকে 3 বার এরকম হওয়ার পর টাইনা আবার নিয়ে আসছে। জানলা খোলা ছিল, জানলার বাইরে ছিল আপনার কোনো বাড়িঘর ছিল না। জানলা খোলা ছিল? হ্যাঁ, জানলা মানে আপনার আগের দিনে জানালা, তো ওই আপনার কাঠের জানালা ছিল। আপনার বাইরে যখন মামি দেখে বাস যা ছিল, মানে বাড়িঘর ছিল না, প্রথম যেটা ফলো করছে যে কতগুলো চুল, মানে মেয়ে মানুষের চুল যেরকম সেরকম চুল আর কি উঠতেছে। তো ফার্স্টে মামি এটা বুঝতে পারছে যে কিছু একটা সামথিং ইজ রং। তো যখন দেখতেছে চুল উঠতেছে, তখন মানে দোয়া পড়া শুরু করছে মামি। যতক্ষণে না মানে সাইডটা চেঞ্জ করবে ততক্ষণই দেখতেছে যে জানালার যে শিকগুলো আছে, মানে ওই কাঠের জানালাতে গ্রিল দেয়া ছিল? গ্রিল না, কাঠই ছিল, কাঠ দিয়ে মানে ফাঁকা জায়গা ছিল, আমাকে ধরা যায় এরকম। তো ধরে রাখছে কেউ, হাতগুলা দেখেছে বিশ্রী হাত একদম, ঠিক আছে। আর যে ধরছে উনি ছিল জানালা থেকে অনেক দূর,
হ্যাঁ মানে অনেক দূর, হাতগুলো অনেক বেশি সম্প্রসারিত, অনেকগুলা মানে হাতগুলা অনেক লম্বা হইয়া মানে জানলাটা ধরে রাখছে। বিশ্রী একটা হাত, আর অন্ধকার যেহেতু রাত 1টা-2টা এরকম বাজে, শুধু চোখগুলা দেখা যাইতেছে, মানে বড় বড় চোখগুলা লাল হয়ে জ্বলতেছে। মারি ছিল, মুখটা বড়, মানে দাঁতগুলা ঠিক আছে, মানে মুখটা অনেক বড় করে ভেঙচে করে তার দিকে তাকায় হাসতেছে। হ্যাঁ, চোখগুলা দেখা যাইতেছে। পরে দোয়া পড়তে পারতেছে না, কিছুই করতে পারতেছে না। পরে অনেকক্ষণ পর আর কি জিনিসটা ঠিক হয়ে যায়। ঠিক হওয়ার পরে আবার সাইড চেঞ্জ করে পরে আর কোনো সমস্যা হয় না। কিন্তু আমার কাছে একটা বিষয় অদ্ভুত লাগলো না, যে এত ছোট একটা বাচ্চা কিন্তু এত রাতের বেলা জানালাটা কেনই বা খোলা থাকবে? না আসলে এই যে যেভাবে বলছিল উনি, যে ওইখানে যেহেতু বিদ্যুতের ব্যাপারটা নেই, দেখা যায় যে বাচ্চার কমফোর্টের জন্য অনেক সময় যাতে একটু বাতাস আসা যাওয়া করে জানালার পাশে, সেটা একটা, সেই জন্যই আমি প্রশ্নটা করছিলাম। না হলে মানে এটা আসতে পারে যে এটা ন্যাচারাল, কি স্বাভাবিক কিছু না। সাধারণত আমরা রাতের বেলা ভয় পাই আর না পাই, বাচ্চাদেরকে আমরা জানালা দরজা থেকে দূরেই রাখি, সেটা করা হয়। সেই জন্যই আমি একটু প্রশ্নটা। পরে যখন মানে সবকিছু ঠিক হয়ে যায়, অটোমেটিক আবার আলো হারিকেন আলো অটোমেটিক বেড়ে যায়। পরে সকালবেলা ওনাদের শেয়ার করা হয় যে ঘটনাটা এই ব্যাপার হয়েছিল। তখন যে উনি বলছিল যখন হারিকেনের আলোর ব্যাপারটা, এটা কিন্তু প্রথম দিকে আমার কাছে কোনো অদ্ভুত কিছুই মনে হয় না, কারণ স্বাভাবিক তেল যখন শেষের দিকে চলে যায় এরকম হয়, এবং আমরা জানি যে আগুন নেভার আগে হঠাৎ একবার জ্বলে ওঠে, তো সেটা আমি ভেবেছিলাম স্বাভাবিক। কিন্তু পরবর্তীতে যে ঘটনা শুনলাম অন্যরকম হয়ে গেছে। সেটাই আমার কাছে খুব অবাক লেগেছে, যে পুরো ঘটনাটা ঘটার পরে হারিকেনের আলোটা আবার বেড়ে গেছে। তার মানে কিন্তু বাইরের যেই জিনিসটা, সেটা যাই হোক না কেন, সে কিন্তু সেই আলোটাকে কন্ট্রোল করেছে, যাতে করে তাকে ক্লিয়ারলি ভিজুয়ালাইজ করা না যায়। সেটাই। ওকে, আমার আরো একটা স্টোরি ছিল। তো এই স্টোরিটা ঘটছে আমার কাজিনের ফ্রেন্ড, নামটা ছিল সুমন। ওকে, সামহাউ কোইন্সিডেন্সলি মিলে গেছে। ওকে, তো উনি আর কি যখন এসএসসি পরীক্ষার এক্সাম দেয়, তো সিন্স 2012 এরকম হবে, পরীক্ষা দিয়ে আপনার পরীক্ষা শেষ, অনেকেই পরীক্ষা দিয়ে আপনার ওই যে চিল্লা তাবলিক এরকম ওই একটা বড় একটা ছুটি পায়। ছুটিতে ওনারা আর কি এলাকা থেকে এক জায়গায় আর কি তাবলিকে আর কি চিল্লা একটা মসজিদে ই করে আর কি, ওইটা আর কি গ্রাম এলাকায় পড়ছে। 8টা থেকে 9টার মধ্যে সব একদম ক্লোজ হয়ে যায়, একদম দোকানপাট সব বন্ধ হয়ে যায়, কিন্তু 2-1টা দোকান হয়তো খোলা থাকে। তো উনি একটু নটি টাইপের ছিল, একটু দুষ্ট টাইপের ছিল, মজা করতে ভালোবাসতো আর কি। 9টা-10টা এরকম পরে আপনি স্মোকিং করতো, স্মোকিং করার জন্য রাস্তায় বের হইতো। তো ওই সুবাদে আর কি 2-1 জন ওখানে ফ্রেন্ড পরিচিত হয়ে যায়। তো পরিচিত হওয়ার পর উনি ওনাদের বলতেছে যে আমি তো এখানে আসছি, তো আমাকে কিছু মানে তোমাদের এরিয়াটা একটু ঘুরে দেখাও, বা হন্টেড প্লেস যেগুলো আছে, যেহেতু রাত হয়ে গেছে, হন্টেড প্লেস যেগুলো আছে একটু ঘুরে আমাকে একটু দেখাও। তো বলতেছে যে হন্টেড প্লেস আছে, কিন্তু ওইটা একটু বেশি হন্টেড, যাওয়ার কোনো দরকার নেই। তো উনি ফোর্স করছে যে না নিয়ে যাও, এক্সপিরিয়েন্স করে যাই কিছু একটা। তো বলতেছে আচ্ছা কালকে রাত্রে 9টার দিক দিয়ে আমি ফোন দিব, তুমি এসে পড়ো। পরের দিন আপনার 9টা-9:30 দিক দিয়ে ওনারা রওনা দিছে। উনি আর 2টা ফ্রেন্ড ওই এলাকার, তো 2জন হাঁটতেছে। তো বলতেছে যে আল্লাহ করতে করতে যাও, কখন কি ঘটে যায় কিছু বলা যায় না, কারণ অনেক হন্টেড প্লেস আর কি। হ্যাঁ, তো উনি যাইতেছে, ওনার হাতে একটা মোবাইল ছিল, যে ফ্রেন্ডের বড় ভাই, উনি মোবাইল টিকতেছে, এবং ওই এলাকার যে 2জন, একজন সামনে ছিল একজন পিছনে ছিল তার। তো রাস্তাটা ছিল এরকম যে একটা মাটির রাস্তা, আর 2 পাশে বাঁশঝাড় গাছ। হ্যাঁ, তো উনি হাঁটতেছে, তো বলতেছে যে কোনো ভয় পেলে মানে ই করবি না, ওর সামনে যে বলতেছে ভয় পেলে চিল্লাপাল্লা করবি না, মানে ন্যাচারালি থাকবি, স্বাভাবিক থাকার কথা বলতেছে। তো হাঁটতেছে, সামনে একজন পিছনে একজন। তো হাঁটতে হাঁটতে হঠাৎ সামনে যে ছিল সে ওমা গোকে একটা শাউট করে পিছনে দৌড় দিছে। যে বলছে যে চিল্লাবে কম, উনি শাউট করে নিজেই উনি আবার সামনে না তাকায় পিছনে তাকাইছে, পিছনে তাকায় দেখে পিছনে যে ছিল উনিও দৌড়। হ্যাঁ, উনি একা আছে, সামনের দিকে তাকাইছে, সামনের দিকে তাকায় দেখে আপনার একটা 7 থেকে 8 ফিট লম্বা একজন, তার রয়েছে একদম হোয়াইট কালার ড্রেস, আপনার চুলগুলা ছিল একদম পা পর্যন্ত। হ্যাঁ, আর বুকের মাঝখানে একটা ছিদ্রটা দিয়ে আপনার পিছনে একটা দোকানের বাতি জ্বলতেছে, এটা দেখা যাইতেছে। বলতেছে আয় আয়, এমনি আঙ্গুল দিয়ে নাড়া দিয়ে বলতেছে আয় আয়। তুমি মোবাইলটা আর জোতা মানে দৌড় দিছে, তো জোতা খুলে গেছে জোতাটা, আর মোবাইলটা ফালাই দৌড়, যেহেতু নতুন রাস্তা খুঁজে পাইতেছে না। তো পরে কোনোভাবে আর কি সামহাও 3জন একত্র হইলো। পরে ওই দিনকে আর হুজুরকে কিছু বলা হয় নাই, যেহেতু হুজুর বকাঝকা করতে পারে। পরের দিন আর কি গ্রামবাসীকে জানালো, পরে বললো যে প্লেসটা হন্টেড, কিছু একটা ঘটনা ওটার সাথে আছে রিলেটেড, ওখানে যাওয়াটাই বেটার ছিল। এই ছিল ব্যাপারটা। So that was the story from Rahid. ওকে, আরো অনেক ঘটনা আমরা শুনবো আজকেই, এবং অনেকেই অপেক্ষা করছে। আমরা আর একটু লেটস মুভ আগে বাড়ি টু দ্য নেক্সট স্টোরি।
অলরাইট দেন, আবারও গল্প নিয়ে হাজির আছে আমাদের সাথে কেউ কেউ, আর গল্পের সাথে সাথে আমরা তো আছি, অর্থাৎ আমি রেহান আর আমি সুমন আছি। হয়তোবা আমাদের সাথে আরো কিছু আছে, ইনভিজিবল কিছু আছে কিনা জানি না, কারণ এমন একটা জায়গার মধ্যে আছি ইনভিজিবল যদি কিছু থেকেও থাকে আসলে আইডেন্টিফাই করা সম্ভব না। এবং ইনভিজিবল বলতেই যে মানে আমি এটা ইদানিং বলি, একটা বই পড়ার কারণে এটা বলি যে ইনভিজিবল বলতেই কিন্তু অপবিত্র নয়, অনেক সময় পবিত্র, তার এমন শিখরে কিছু মানুষ পৌঁছে যায় তাদেরকে হয়তো আমরা অপবিত্র বলে দেখতে পাই না। যাই হোক, অত গভীর কথায় না যাই, আমরা গল্প শুনবো এখন। গল্প শুনবো কাছ থেকে, বেলাল ভাইয়ের কাছ থেকে। ওকে বেলাল ভাই, একটু পরিচয়টা আপনার কাছে, পুরো নামটা শুনি, কি করছেন, কোথায় থাকছেন একটু জানি। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ সাইফুর রহমান বেলাল। থাকেন কোথায় এখন, বর্তমানে কোথায় আছেন? আমাদের বাড়ি মুন্সিগঞ্জ গ্রামের বাড়িতে, আর ঢাকা বনগ্রাম থাকি। বনগ্রামে থাকি। কি করেন আপনি? আমি ল্যান্ডের ব্যবসা করি। ল্যান্ডের ব্যবসা করছেন? আচ্ছা আচ্ছা। ওকে, কোনো ভুতুরে ল্যান্ড ট্যান্ড বিক্রি করছেন এই পর্যন্ত? না না, ওরকম কোনো খোঁজ পাইনি। আচ্ছা আচ্ছা, যাই হোক। তো বেলাল ভাই, আমরা মানে যেইখানে আপনার শুনেছি আগে কথা হয়েছে আপনার সঙ্গে, কয়েকটা ঘটনা আছে। তো আপনার প্রথম একটা ঘটনা আছে যেটা আমরা জানি যে আপনার লাইফে অনেক প্রভাব ফেলেছে এই ঘটনাটা, তো সেই ঘটনাটাই আমরা প্রথম শুনি। আসলে সুমন ভাই, বলতে গেলে কি যে আমার লাইফে যে প্রথম ঘটনাটা বাস্তব, মানে এটা সব সময় আমার মনকে নাড়া দিয়ে দেয়। মানে এরকম ভাবে নাড়া দেয় যে মনে হয় যে কাউকে যদি আমি এই কথাটা বলতে পারতাম, বিশ্বাস করাইতে পারতাম যে এরকম ঘটনা, একটু হালকা হইতে পারে। বিশ্বাসটা আসলে তো আর জোর করে কাউকে বিশ্বাস করানো যায় না, ওইটাই আর কি। তো বিশ্বাসটা সবার উপর ছেড়ে দিয়ে আমরা শুনছি। হ্যাঁ, ওকে, আমরা শুরুটা কিভাবে হলো একটু প্রথম থেকে? শুরুটা হলো কি যে আমাদের এলাকারই এই একটা মেয়ে আর কি, আমার ছোট পরিচিত, কিন্তু আমার ছোট বোনই, তো ওকে মিরপুর বিয়ে দেওয়া হয়। আচ্ছা। তো এইভাবে অনেকদিন চলে যেতেছে। তারপরে দেখা গেছে যে ওদের সংসারে একটু ছোটখাটো ঝগড়া ঝামেলা এরকম একটা অবস্থা। আচ্ছা। তো দেশের বাড়িতে যায় মুন্সিগঞ্জ, আবার মিরপুর চলে যায়। ওকে। তো একটা আমি শুনলাম যে ও খুব চিকরা পাকড়া করে ব্যথায় খুব চিৎকার করে। ব্যথায় বলতে কি ধরনের? শারীরিক ব্যথা? শারীরিক ব্যথা, মানে আমাকে বাঁচাও মা, আমি মরে গেলাম, আমি আর বাঁচবো না, আমার খুব যন্ত্রণা। হঠাৎ করে কি? হঠাৎ করে এটা। আচ্ছা। এটা কত সালের দিকে? এটা 2006 সালের দিকে। আচ্ছা আচ্ছা। আর তখন ওনার বয়স কত? তখন ওনার বয়স 30 হবে। 28-30 এরকম হবে। ওকে, তারপর কি হলো? তারপর আমরা ও এলাকার মানুষ মিরপুর গেলাম, তারপর ওই মেয়ের বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে তা আমরা সবাই ওইটা একটু করতেছি যে কি ব্যাপারটা কি। তা আমার বড় ভাইও ছিল, ওই মেয়ের মা ওখানে গিয়েছিল, সবাই ওখানে থাকা অবস্থায় দেখলাম যে ওই অবস্থা, মানে চিকড়াচিকড়ি করতে করতে ডুলে হয়ে যায়, ওর কোনো সেন্স থাকে না, এরকম অবস্থা। প্রতিদিন 2-3 এরকম হইতেছে। কোন নির্দিষ্ট সময়ে নাকি? নির্দিষ্ট সময় না, মানে নির্দিষ্ট সময় বলতে সন্ধ্যাটা নির্দিষ্ট। ঘুরতো সন্ধ্যা, মানে সন্ধ্যার পরে হবেই? হ্যাঁ, সন্ধ্যার পরে এরকম হয়। আবার দুপুরে কোন সময় এরকম হয়, ভোর দুপুরে। আচ্ছা আচ্ছা, ভর দুপুরে। ওকে, চলতেছে তো সবাই করলো। তো বড় ভাই বললো যে ওর হার্টের সমস্যা আছে বা অন্য কোনো সমস্যা, ডাক্তারের কাছে নিয়ে যায়। তো মিরপুর 2 নম্বরে যে হার্টের। কয়দিন যাবত এই সমস্যাটা চলতেছিল? এটা প্রথম 10-12 দিন যাওয়ার পরেই এটা। 10-12 দিন পর আপনারা ডাক্তারের কাছে নিয়ে গেলেন? আত্মীয় স্বজন গেলাম কি সবাই। যাওয়ার পরে বললো যে তো ডাক্তার দেখাই, হার্ট ফাউন্ডেশনে গেল, গিয়ে ডাক্তার দেখানোর পরে ওখানে দেখলো যে কোনো হার্টের কোনো সমস্যা নেই। নিশ্চিন্ত হইলাম যে হার্টের কোনো সমস্যা নেই। আচ্ছা। তারপর আরো কয়েকটা সন্দেহ করে ওইটাও কি করলো, তো কোনো সন্দেহ নাই, মানে আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখলো যে যার থেকে এরকম ব্যথা হইতে পারে ওরকম কোনো সমস্যা নেই ডাক্তারি মেডিকেল। তো এরকম চলতেছে অনেকদিন। এখন আমি সবাই চিকড়ি করে হুলস্থুল করি, কিন্তু আমি একটু অন্যদিকে চিন্তা ভাবনা করি যে ব্যাপারটা কি। মানে সবার সাথে হইচই করে হুড়মুড় করি না, একটু দূরে দাঁড়ায় থাকি যে ব্যাপারটা কি। তখন আমি লক্ষ্য করতে পারলাম যে ওর ব্যথাটা হয়, মানে খুব চিৎকার, হঠাৎ করে ভালো হয়ে যায়। ভালো হয়ে কিছু বলতে পারে না যে আমি এখানে কেন, এত মানুষের ভিড় কেন, এরকম কথা বলে। এতক্ষণ যে সে ব্যথায় চিৎকার করছিল এটা সে বলতে পারে না। এভাবে তো স্বাভাবিকভাবে বলে যে আমার এখন আর ব্যথা নাই বা কমতেছে বা এরকম কিছু। আচ্ছা আচ্ছা, এরকম কিছু না, হঠাৎ করে হুশ হয়ে বলে যে আমি এখানে কেন, সবাই এত মানুষ কেন, এরকম। মানে যখন ব্যথা করে তখন সে থাকে না। ওকে, তখন আমি কয়েকবার এরকম ব্যথা দেখার পরে আমি বললাম যে ওকে মুন্সিগঞ্জে নিয়ে চলেন, ওখানে গেলে হয়তো আমার আগের একটু ধারণা ছিল এসব সম্বন্ধে,
তো ওইটাই বললাম বড় ভাইদের কানে কানে চুপচাপ বললাম যে ওকে মুন্সিগঞ্জে নিয়ে যান, মুন্সিগঞ্জে নিলে স্থানান্তর করলে ফকির দেখাইলে হয়তো ব্যাপারটা ধরা পড়তে পারে। আচ্ছা আচ্ছা। তো ওনার হাজবেন্ড আসলে এই ক্ষেত্রে একটা জিনিস বলা প্রয়োজন যে এখানে কিন্তু যে ব্যাপারটা আমরা সবসময় চাই সুমন, সেটা ঘটেছে বৈজ্ঞানিক পদ্ধতিতে আগে এগিয়ে যাওয়া হয়েছে, তারপরে পরবর্তীতে যখন কোনো উপায় না পাওয়া গেছে তখন এ ধরনের চিন্তা করা হয়েছে। খুবই সুন্দর। এটা আমরা বারবার বলি যে এই ধরনের কোনো কিছু ঘটলেই আগেই যেন এই বিষয়গুলোতে আপনারা ভেবে না বসেন। সেটাই। তাহলে মুন্সিগঞ্জে নিয়ে গেলাম, মুন্সিগঞ্জে নিয়ে যাওয়ার পরে ওই বাড়িতে থাকলো, ওর মার বাড়িতে। কিন্তু যখন আমরা কানাঘুষা করি যে ওকে একটা ফকির দেখা হবে, একটা হুজুর দেখা হইব, তখন উনি বাঘের মতন চেতা যায়। মানে ওনার সামনে এটা করলেই উনি শুনতে পারলেই আমার কিছু হয় নাই, আমি চলে যাবো, আমাকে এখন দিয়ে আসেন, নাহলে আমি একা চলে যাবো, এরকম অস্থিরতা দেখে। তো ওর আড়ালি আমরা করি। তো একদিন আগে হুজুরে খুবই ঠিক করে বললো যে আমাদের এত টাকা দিবেন, আমরা এটা করে দিব, এটা যেই হোক, যে জিনটিন যেই হোক আমি এটা সরাই দিব। মানে ওরা এটা বুঝতেছে যে এটা উপরই কোনো বেরাম। দুজন হুজুর নিয়ে আসছে, হুজুর নিয়ে এসে ওই প্রাথমিক একটা চিকিৎসা বলে তাবিজ দেয় করে যে আমরা কয়দিন দেখবো যে ওরা কি অবস্থা, তারপরে এটার চিকিৎসা নেব। আচ্ছা। তো ঠিক আছে, এই অবস্থায় উনি আসলো, আইসা ওনারে দেখা ঠেকা জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করলো, ঠিক জিজ্ঞাসা করার পরে কোনো উত্তেজিত হয় নাই। তাই তাবিজ দিয়ে গেল, বললো যে আমি 7 দিন পর আবার আসবো। ওই 7 দিন পর আবার ওই হুজুরের সাথে দেখা করার পরে হুজুরে বলতেছে যে এই চিকিৎসা আমি করবো না। কেন করবেন না? মানে বুঝেই যাইতেছে, মানে এদিকে নীলা ফুলা হয়ে রয়েছে, ফোড়া টোড়া হয়ে রয়েছে, চেহারা অন্যরকম। হ্যাঁ, হুজুরের চেহারা অন্যরকম হয়ে গেছে। তখন আমরা নার্ভাস হয়ে গেলাম যে একটা হুজুর মানুষ এর এই অবস্থা হয়ে গেল, এবং হঠাৎ করে এটা হয়ে গেছে। হ্যাঁ, ওই হঠাৎ করে এই অবস্থা হয়ে গেল। আর রাত্রে নাকি খুব বিরক্ত করে, যেমন চৌকি নাড়াচাড়া, চৌকির থেকে ফালাই দিতে চায়, এরকম একটা অবস্থা। তখন বললো যে আমি এটা পারবো না, এটা আমার থেকে অনেক উপরে, একে আমি বশ করতে পারবো না বা কিছু করতে পারবো না। ওই হুজুর এরা চলে আর কি। তখন ওই মুন্সিগঞ্জে রাখলাম, অনেকদিন ওই বাড়িতেই থাকলো। ইসুফ ফকির নামে একজন খুব নাম করা ফকির আর কি, ওনার যারে ধরে ওর চিকিৎসাটা শেষ করেই দেয়। তো অনেকদিন থাকলে একটা আলোচনা হয় না, এরকম আলোচনা হইতে 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 আরেক ফকিরের পাইলাম আর কি, সন্ধান পেলাম, ইসুফ ফকির। তো ওনাকে নিয়ে আসার পরে মানে উনি বসলো, আমাদের সাথে একটা কন্ট্যাক্ট আসলো। তাহলে ওর ওই কালো সুতা আছে না, কাইথান যেটা বলে গ্রামের ভাষায়, ওই কালো সুতা হাতের আঙ্গুলে বানলো, বানলো, পায়ের আঙ্গুলে বানলো, এভাবে বাইন দেয়া, তারপর সর্ষে পরে দিয়ে বাড়ির চারিদিকে আর কি করে দিল, ছিটাই দিতে বলল। ওই তেলগুলো ছিটাই দিল, সরিষা। ও আচ্ছা, সরিষা চতুর্দিকে ছিটিয়ে দিয়েছে। ছিটিয়ে দিয়ে বললো যে এটার ভিতরে আমি ওরে আটকে ফেলাইলাম, এর বাইরে যেতে পারবো না। আচ্ছা আচ্ছা। তো ওই অবস্থায় উনি যেতে পারবে না, মানে ওই মেয়েটি যেতে পারবে না? না, মেয়েটি না, ওই যে ওর শরীরে অস্বাভাবিক ভাবে যে যেটা ভর করেছে সে যেতে পারবে না। ওকে, যে ডাকলি ওকে পাওয়া যাবে, ও যেতে পারবে না। তো ওখানে বসলো, বসে মানে আমরা চারিদিকে বড় একটা রুম, ওটার মধ্যে বসলাম, মানে আমাদের ওই মেয়ের ঘনিষ্ঠ যারা এরাই আর কি, নাহলে তো এইভাবে অনেক ভিড় হয়ে যাবে। যে কিছু বসলাম, বসার পরে উনি এভাবে একটা ছবি আঁকলো পাখার ভিতরে চক দিয়া। কিসের ছবি এঁকেছে? মানুষের মাথার মতো। আচ্ছা আচ্ছা, মানে ফ্লোরের মধ্যে একটা মানুষের মাথার মতো। ওকে, এইভাবে আইকা ওখানে যেখানে নিয়ে ওই বাড়ি দেয়, মানে একটা লাঠি আনছে আবার সাথে, ওই আইকা ঠেকে মন্ত্র কি পড়ছে উনি জানে, আল্লাহ জানে আর উনি জানে। ওটার মধ্যে বাড়ি দেয়, যেমন কানে বাড়ি দেয়, যেমন ওই মনে করেন যে ওই মেয়েটা মনে করেন ফাউলটা 2 হাত উপর উঠে যায়। মানে কি আপনাদের সামনে ঘটছে? আমাদের সামনে এগুলি ঘটতেছে। মনে করেন ওর খোপার যে এভাবে লাগা, এইগুলি সিটে আরেক দিকে পড়ে যায়, ওদিকে বাড়ি দিলে, এরকম একটা অবস্থা হয়ে গেল। মানে রেহান, ঘটনাটা কি এমন, আমি যতটুকু বুঝতে পারছি যে এরকম ফ্লোরের মধ্যে যেই ছবিটা এঁকে উনি ফ্লোরের মধ্যে বাড়ি দিচ্ছে, কিন্তু মেয়েটার গায়ে এফেক্টটা হচ্ছে। মানে এরকম ব্যাপারটা, এটা হচ্ছে কমপ্লিট ভুডু অ্যাক্ট। রাইট, আমি সেটাই বলতে চাইছিলাম। ভুডু মানে বান মারা যেটাকে বলে অনেক সময়, ঠিক সেভাবেই কাজটা হচ্ছে। এবং এটা আমি প্রথম শুনলাম কারো সামনে বসে এটা হচ্ছে, এতদিন শুধু গল্পই শুনছি। ওকে, তারপরে এই জিনিসটা আমাদের খুব মজা লাগতেছে না, মানে আমাদের খুব অস্থির করে ফেলাইতেছে যে এরকম হইতে পারে, কিভাবে সম্ভব। এগুলো আমার নানি দাদির কাছে আগে শুনছি, কিন্তু এখন বাস্তবে দেখা। আচ্ছা, তো এরকম অনেকক্ষণ বাইরে জানানোর পর, অনেকক্ষণ বাইরে জানানোর পর, মানে ওই হরান হয়ে গেছে, ফকিরই হরান। ফকিরের বয়স মনে করেন প্রায় 65-70 হবে। আচ্ছা আচ্ছা। তো ওই লোকও বাড়িতে হরান হয়ে গেল। তাই এক সময় বললো যে তাই ঠিক আছে, আমি যেই কাজ করে থেকে গেলাম, তাই আমি আবার 7 দিন পরে আসবো।
7 দিন পরে আসবো, আমি আজকে মতন চলে যাই। তারপর কিছু ওই ওনাদের নির্দেশ দিয়ে দিল, এটা বলে ছিলাম, উনি চলে গেল। তাহলে বিশ্বাস করবেন যে কিছুদিন পর শুনি যে উনি মানে রাত্রে কোথাও যান। আমরা এই ব্যাপারটা নিয়ে ভয় পাইতেছি যে আপনি রাত্রে কোথাও, কবিরাজ ইউসুফ ফকির রাত্রে কোথাও যাইতে চান না। আমরাও ভয় পাইতেছি যে উনি যে এরকম রাগান্বিত করে চলে গেল, না জানি কি ঘটে পড়ে। তো বললাম যে আপনি আমাদের বাসায় রাত্রে থাকেন। তো বললো যে না, আমার কোথাও থাকার নিয়ম নেই। আমার ছোট ভাই আছে, ছোট ভাই ওই কবিরাজকে আবার বাসায় দিয়ে আসলো, প্রায় 3-4 মাস দূরে। ওই যাওয়ার সময় মানে পোল দিয়ে উঠতে নিছে, গ্রামে পোল থাকে না পাকা পোল দিয়ে ওঠার সময় রিস্কাটা ভাঙ্গা ভাঙ্গা মনে করি রিস্কার ওই রাস্তার সাইডে ঘর থাকে না, এই ঘরের মধ্যে ফালাই দিচ্ছে। তো আপনার ভাই সহ তা এটা মানে অনুমান করলো যে এই জন্যই ওকে এই আলামতটা দেখাইলো। আমরা ঘরে ফালাই দিছে, তারপর বললো যে ঠিক আছে অন্য রিস্কা লয়ে চল। তারপর উনি নিজেকেই ঠিক করে তারপর আবার অন্য রিস্কায় চলে গেল। তো ছোট ভাই বললো যে এই ঘটনা। তারপর আবার আমরা 7 দিন পর খবর নিতে গেছি। আর এর মধ্যে ও কি করে জানেন, ও মানে কি যেমন আপনাকে একটা বা আমাকে একটা ঘুষে দিলে এরকম হয়ে যায়, এরকম হয়ে যায়। হ্যাঁ, ঠিক ও বাড়ির ভিতরে এরকম করে, মানে অ্যাজ ইফ কেউ তাকে মারছে। হ্যাঁ, মারছে। আচ্ছা আচ্ছা, যেমন ওই একা আছে, দেখা গেছে যে এরকম সিনারি করতেছে। তারপর গিয়ে ধরলাম এরকম করছে, কোথায় কি হয়েছে, আমার তো কিছু হয়নি, মানে এরকম ব্যাপারগুলি। এরকম অনেকদিন চলার পরে ওই ফকির আনতে গেলাম আবার সেই ফকির। ওনার যে 7 দিন পরে আসার কথা ছিল সেটা কি তিনি এসেছিলেন? না, আসে নাই। ওই সময় মতন আবার গেলাম। আচ্ছা আচ্ছা, 7 দিন পরে যাওয়ার পরে তো উনি বললো কি যে দেখো দাদা, আমার শরীরটা বেশি ভালো না, আমি এখন তোমাদের ওখানে যাবো না। শরীর ভালো না বলতে? শরীর ভালো না বলতে মানে উনি তো একটু হার মানার ফকির না, একটু বয়োজ্যেষ্ঠ বলেই হয়তো একটু শরীরের দুর্বলতা। না, হার মানার ফকির না, উনি উপরের লেভেলেরই। কিন্তু এই কথাটা যদি স্বীকার যায় তাহলে একটা আচ্ছা আচ্ছা, এই জন্য বললো ইনডাইরেক্ট ভাবে উনিও এটা ছেড়ে যেতে চাইতেছে, বলতে আমার শরীরটা ভালো না, আমি পরে যাব, এরকম বললো। তা আবার পরে একটা সময় দিছে, ওই টাইমে যাওয়ার পর উনি মারা গেছেন। কি বলেন, মানে এই ইউসুফ ফকির মারা গেছে? কিভাবে ইউসুফ ফকির মারা গেল মানে এরে সন্ধ্যার সময় আর কি, উনি যখন আরেক জায়গায় কবিরাজি করে বাসায় যেতে রয়েছে, ওনাকে পেকির ভিতরে ওনাকে কি করে মারে, কাদা পানিতে ফেলে ডুবিয়ে মারা হয়। তার মানে আমরা 2 জনের ঘটনা পেলাম। প্রথম জন মুখের মধ্যে যে কি হয়ে গেছে, উনি ভয় পায়, প্রথম জন ভয় পেয়েছে বলে বেঁচে গেল, সোজা কথা। পরের জন ভয়টা না পাওয়া, পরের জন ভয় পাইল না, ওরে এত সাজা দিল, বুঝেন নাই, মারছে কতগুলো খেয়েছে মায়ের, মানে তারপর জীবদের চোটে এরকম করে ফেলাইল। তারপর কি হলো? তারপর এরকম কদিন যায়, এখন মনে করেন সবাই খুব আতঙ্ক করে নিয়ে যে কি করা যায়, মানে একটা জীবন নিয়ে খেলাবেলা, সামনে দেখতেছি মরে যাওয়ার মতো অবস্থা, এই অবস্থা কি করা যায়। তারপর যে যেটা বললো ওখানেই যে, তারপর আপনার আমার এই যে এখানে চকবাজার বললো যে চকবাজার বড় মসজিদের হুজুর আছে, উনি যদি করে তাহলে সব। তা আমরা সবাই, ওর জামাই, আমার বড় ভাইয়ের নাম বাবর, আমি ওখানে গেলাম। আচ্ছা, নিয়ে ওই রাস্তার মধ্যে অনেক আলামত, মানে যেমন না যেতে চাইলে কেউকে যদি জোর করে নেওয়া হয়, এরকম একটা ভাবসাব। আচ্ছা, মানে রিস্কার ভিতর উঠবো না, পড়ে যেতে চাই, নেমে যেতে চাই, এরকম একটা ভাবসাব। তো ওখানে নিয়ে যাওয়ার পর উনি 7 ঘাটের পানি দিয়া নানা রকমের একটা তদবির দিল, গোসল দিল। তারপর উনি বললো যে 1 মাস পর আমার সাথে এসে দেখা করতে। আচ্ছা, বিশ্বাস করবেন না যে এত বড় একটা হুজুর 1 মাস পরে গিয়ে দিয়ে উনিও নার্ভাস, উনিও এই চিকিৎসা করবে না। হোয়াট ইজ দিস পাওয়ার? এই পাওয়ারটা কি? মানে কি আমরা 3 জন পেলাম? হ্যাঁ, যে একজন তো মারাই গেছে, উনিও এই কাজটা করবে না। কি বলেছে যে, উনি বললো যে দেখো এটা আমার দ্বারা সম্ভব না। আর ওনারও এই মুখে নানা রকম লাল চক্রাবক্রা অবস্থা, মানে ওনাকে যেমন দেখছিলাম যে খুব একটা সুন্দর মানুষ, ওর পরে গিয়ে 1 মাস পরে গিয়ে দেখি যে ওর চেহারার ওই গেলেসই নাই, উনি অন্যরকম হয়ে গেছে। তখন বললো যে বাবা আমি এটা করবো না চিকিৎসা, তোমরা অন্য কোথাও দেখো। এই অবস্থা করতে করতে মানে আর আমরা এটা শেষ কোথায় আর শেষ পাইতেছি না, বুঝছেন। তারপর ওই যে আপনি যে কথাটা বলছেন ওইটাই মনে হয়ে গেল যে তারপর সবকিছুর চক্রান্তে যে ওই হঠাৎ করে এসব করবো কেন, এটা তো ঠিক না, হঠাৎ করে এরকম উত্তেজিত বা এরকম 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 করবো কেন। তখন আস্তে আস্তে খবর পেলাম ওর জামাই বলতেছে যে আমার মা কিছু একটা করছে। ওনার শাশুড়ি কিছু একটা করেছে, বললো যে ওর কাছে শিকার গেছে যে তোমরা যখন মুন্সিগঞ্জ বেড়াইতে গেছিলা তখন আমার মা একটা হুজুর নিয়ে এসে বাড়ির ভিতর কি কি করছে, বলছে তোর ভালোর জন্য।
এরকম কি এরকম বলছে। তখন এই কথাটার লিয়াজও ধরতে 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 যে কে করতে পারে, মিরপুর এলাকার ভিতরে ওর হাজবেন্ড ছোট থেকে বড় হয়েছে, ও জানে, তো ওই অস্থির হয়ে গেছে। আচ্ছা, ওর জামাই এরকম অস্থির হয়ে গেছে যে ওর জামাই বলতেছে যে যদি কোনো শারীরিক কোনো কিছু হইতো, মানুষ হইতো, কিছু হইতো, তো আমার যে লোক ফাঁসুক আমি ওইদিকে যেতাম না, আমি কোবাই কাইটা ফেলাইতাম। যে এরকম সাজা দিতেছে। তারপরে একটু খবর নিতে 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 দেখা গেল যে আপনার ভাসান টেকের এক ফকিরে এই কাজ করে, মানে জিন হাসিল করে কুফরি করে। হ্যাঁ, কুফরি করে। জিন হাসিল করে কুফরি করছে। তখন এই মুহূর্তে আমি যে ওদের বাসায় থাকি, আমি খালি ওরা বিরক্ত করি। যখন আসে তখন ওই যে গ্রামে দেখে অ্যাঙ্গুল টিপ দিয়া বলে ওই তোর নাম কি, ওই কি, ওই কি, এরকম বলে। যখনই আপনি ওই বাসাটায় যান আপনি এই কাজগুলো করেন। মাত্র 4 মিনিটের। এরকম ঠান্ডা শীতের রাতে যারা আমাদেরকে দর শুনছেন আজকে, বিশেষ করে অনেকেই একেবারে নির্জন জায়গায় বসে হয়তোবা শুনছেন, তাদেরকে বলছি দর একটি শক্তিশালী টিমের দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। আপনারা কখনো এই অনুষ্ঠানটির দ্বারা উৎসাহিত হয়ে আপনার নিজ এলাকায় কিংবা অন্য কোথাও কোনো হন্টেড প্লেসে বন্ধুদেরকে সাথে নিয়ে এরকম কোনো এক্সপেরিমেন্ট করবেন না। এতে করে যে কোনো ধরনের বিপদ ঘটে যেতে পারে। আমরা এই অনুষ্ঠানটি আপনাদের সামনে আনি, তার পেছনে থাকে বিশাল একটি টিম। অর্থাৎ আমরা যেখানে বসে এই ঘটনাগুলো ধারণ করি সেখানে হরহামেশাই আমরা বিভিন্ন রকমের ঘটনার মুখোমুখি হই। সেগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করি না, তার পেছনে বিশেষ একটি যুক্তি রয়েছে। প্রিয় শ্রোতা, আমরা মাত্র 4 মিনিট পরে আবারও ফিরে আসব। আশা করছি আমাদের সাথেই থাকবেন। ডর ABC Radio FM 89.2 ABC Radio FM 89.2 রেডিও FM 89.2 এ মাঝরাতে শুনশান নীরবতায় যারা ডর উপভোগ করছেন তাদের জন্য আরো একবার বলে দিই ডরের রেসিপিটি। একলা ঘর, অন্ধকার, শুনশান নীরবতা, রেডিওর একেবারে চমৎকার সাউন্ড। যদি সম্ভব হয় তাহলে জানালাটা হালকা করে খোলা রাখুন এবং উপভোগ করতে থাকুন বাংলাদেশে হন্টেড প্লেস ভিত্তিক প্রথম এবং একমাত্র ভৌতিক রেডিও অনুষ্ঠান ডর। আমরা ঠিক সেই জায়গাটিতে আবারও ফিরছি যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। তার আগে বলে নিই প্রিয় শ্রোতা, ডরের পুরো ফ্লেভারটুকু পেতে হলে চলে আসুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। ডর যখনই দেখি যে ওই অস্বাভাবিক আচরণ, তখন ওরে ধরে বলি যাই তোর নাম কি, কই থেকে আসছে, এরকম বিরক্ত করতে থাকি। আপনাকে কোন রকম কোন অ্যাটাক করেনি এটার কারণে, যেভাবে হুজুরগুলোকে করেছে? হ্যাঁ, এটা বলতেছে এটা সামনে আসবে আর কি। আচ্ছা আচ্ছা। তখন আমাকে ওই খুব ওই বিরক্ত ভাবও করে, আবার একটু ই করে, হুমকি দেয়। তো এই অবস্থার মধ্যে ওই ভাষণ থেকে ওই ফকিরে দেখলো, ই করলো, তো ভাষণ থেকে ওই খারাপ পোলাপন নিয়ে আমার বোনের স্বামী গেছে। যাওয়ার পরে বলছে যে আপনি যদি সত্যি কথা না বলেন তো আমি আপনার মেয়েরা ফেলাম, কারণ আমি এই অশান্তিতে আছি। এরকম কয়েকবার হুমকি দেওয়ার পরে উনি শিখে গেছে। উনি বললো যে তোমার বউ যে এটা তো আমি জানি না, তোমার বউ যে এটা আমি জানি না, এটা তোমার মা আর তোমার বোন আমাকে এটা করাইছে। আচ্ছা আচ্ছা। এটা যে করাইছে এটা তো আমি ফিরাই দিতে পারবো না, এটা আমি ফিরাইতে পারবো না। এটা এরকম ভাবে করাইছে যে ওর মৃত্যু, এরকম কিছু করছে আর কি। উনি সব ওই যে তালা চাবি মাইরা নদীর ভিতরে ফালাই দেয় না, যে এটা কেউ তুলতেও পারবো না, লাইফ শেষ।
এরকম কিছু করছে আর কি। তখন বলছে যে এটা আমার হাতের থেকেই হয়ে গেছে বাবা, আমি যে তোর বউ যদি জানতাম আমি জীবনে এটা করতাম না, এখন আমি কি করব, আমার মায়েরা ফালাইতে পারছি কিন্তু এটা আমি ফিরাইতে পারবো না। তাহলে এই কথা পরে সবাই এখন আমরা খুবই মনমরা যে ওই হয়তো এরকম করতে 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 একদিন মারা যাবে, আর কিছুই করার নাই। তো এখানে একটা ব্যাপার হলো কি, যখন উনি মানে আড়ালে থাকতেছে বা বাথরুমে গেছে বা ই করতেছে, মানে চোখের সামনে থাকছে না, হ্যাঁ, তখনই ওই অস্থিরতা হয়ে যায়। তখন দেখেন এরকম এরকম ঘটনা যে ভূতের ব্যাপারে আমিও বিশ্বাস করতাম না, আমিও দেখতাম না। দেখা গেছে ওই মাছ করতেছে, দেখা গেছে যে একটা মাছ ধৈরা মুখে দিও, এরকম একটা অবস্থা। তখন আমরা থাপাদা ধৈরা বলতাম যে একদম মারম ধরা, কি পাইছো, মাছি নিয়ে মুখে, তোর যে খাবার ইচ্ছা থাকে তোর ভাইজা দিমু, এরকম করস কেন? আমি জাস্টিফাই করতে করতে ওর সাথে আমি অনেক সময় কাটাই দিলাম। খাইতে বসছি, দেখি কি ওর হাতটা না অস্বাভাবিকের মতো না আটকায় যায়। যেমন আমরা খাইতে গেলে কি হাতের সবগুলি জিনিস লড়তেছে চড়তেছে, এইভাবে একটা জিনিস ধরলাম, আর ওই দেখি কি এইভাবে হাতটা সোজা করে এইভাবে একটা জিনিস ধরে, কিন্তু এটা কি অস্বাভাবিকের মতো লাগতেছে না? তখন আমি ধরলাম থাপাদা, মানে আমি সরি একটু আপনাকে থামাই, আমার মনে হয় আমার শ্রোতা বন্ধুদেরকে একটু বুঝিয়ে দেওয়া দরকার। মানে হাতের যে মুভমেন্টটার কথা উনি বলেছেন এটা খুব ইম্পর্টেন্ট। আমরা যে কোনো একটা জিনিস নিতে গেলে আমাদের আঙুল শরীরের একটা অংশ বা একটা মুভমেন্ট হয় পুরো বডিতেই, এবং একটা নিয়ম থাকে একটা জিনিস নিয়ে আসার, মানুষ স্বাভাবিকভাবে যেটা নেয়। বাট ওনার ব্যাপারটা ছিল একদম স্থির একটা শরীর নিয়ে, হাতটা যেন বাতাসে ভেসে ভেসে আগাচ্ছে, যেমন হাতের আঙুল টাঙ্গুল লড়তেছে না, এইভাবে যেন হাতটা বাতাসে ভেসে ভেসে আগাচ্ছে, এভাবে করে একটা জিনিস উনি ধরতেন। অ্যাকচুয়ালি যে কেউ দেখলেই এটা বুঝতে পারবে যে এটা অস্বাভাবিক মুভমেন্ট। এক্স্যাক্টলি এরকম। তাই এরকম একটা মুভমেন্ট দেখে আমি ওর হাতে থাপাদা ধরলাম। আচ্ছা, এই তুই এরকম করস কেন? তুই যদি খাইতে চাস তোরটা আমরা দিব। এইভাবে জ্বালাতন করতে করতে এক সময় মুখ খুলে ফেলাইলো। এক সময় মুখ খুললো কি যে আমার সাথে একটা সম্পর্ক করে ফেলাইলো। আচ্ছা, আর কেউর সাথে না, আমার সাথে একটা সম্পর্ক করলো। তোর নাম কি? তখন আমি করতে করতে আবার নাম বললো। আচ্ছা, যে আমার নাম শর্মিলা। তো শর্মিলা মানে যেই জিনিসটা ভর করেছো না, শর্মিলা। তো শর্মিলার নামটা বললো, ওর সাথে আমার সাথে একটা সম্পর্ক হয়ে গেল। তো সম্পর্ক হওয়ার পরে তাই এখন আমি ওই বাড়িতে কাটাই, মানে এগুলো ভালো লাগতেছে, একটা সম্পর্ক হয়ে গেল। তো বিশ্বাস করবেন না, মানে এটা তো প্রায় 4-5 বছরের ঘটনা, যদি বলি তো অনেক সময় লাগবে। তো ওর সাথে একটা সম্পর্ক হলো এটাই। তারপর যদি বলি যে ওই শর্মিলা তুই কোথায় আসো, তো দেখা যায় যে ওই মেয়েটা একটু এমনি ঝাঁকি খায়, ঝাঁকি খেলে দেখা গেল যে ওই অশারীরিক হয়ে গেল, যে অন্য একটা গলার আওয়াজ, অন্য একটা ভয়েস, অন্যরকম কথাবার্তা। আচ্ছা, আমি একটু একটা জিনিস আমার এখানে জানার আছে, যে ধরেন যে সে যখন স্বাভাবিকভাবে আছে, ওই জিনিসটা ওনার কাছে ভর করা নাই, তখনও কি সে আপনার সাথে ওইভাবেই, মানে শর্মিলা ভর করার পরে যেইভাবে কথাবার্তা বলে স্বাভাবিকভাবেও কি ওইভাবেই কথা বলে? না। আচ্ছা, মানে তার অ্যাটিটিউডটাই পাল্টে যায়, অন্যরকম হয়ে যায়, মানে গলাটা চিকুন হয়ে যায়, আর ক্যান ক্যান করে কথা বলে, এরকম আর কি ভয়েসটা, মানে বুঝেই যায় যে দুইটা বিপরীত জিনিস। আচ্ছা, তো ওর মুখ খুললো পর। এর আগে একটা কথা বলি, যেটা ইন্টারেস্টিং ঘটনা, যে মুখ খোলার আগের ঘটনাটা, পুলিশ যদি দুইটা মানুষের, একটা চোরকে যদি খালি পাহারা দিয়ে রাখে, কেমন অস্থির হয়ে যায় না? তো এইরকম অস্থিরতা ভাব করে ওই আসলে মানে চোরের মতন এইভাবে চায় ওইভাবে চায়, মানে আমি কোথায় আছি, ওর হাজবেন্ড কোথায় আছে, বাচ্চারা কোথায় আছে, এরকম করে। তখন আমি ওর চোখ মুখ দেখলেই আমি বুঝতে পারি যে এখন এই অবস্থা ঘটছে বা ওই আয়সা পড়ছে। তো এরকম করতে থাকি। তো ইন দ্য মিন টাইম, যে প্রথম যে ঘটনাটা ঘটলো, যে আমরা বাসায় গেছি, ও তো কাজ করে না, ওর 2টা কাজের মেয়ে আছে, ওদের নিজস্ব বাড়ি আছে, ভাড়া পায়। তো একদিন করলো কি, চুপচাপ এই বালতি ভরা কাপড় ঠাপড় নিয়া গোসলখানায় গিয়া সবকিছু ধুলাই ঠুলাই কইরা, তারপর হাতে পায়ে তেল ফেল মাইখা, তারপর এইভাবে একটা টানা দেয়, নিঃশ্বাস ছাড়ে, দেখা যায় যে পরিবর্তন এসে পড়লো। কিরকম পরিবর্তন? আবার স্বাভাবিক, মানে ওই মেয়েটা যেভাবে স্বাভাবিকভাবে চলে ওইভাবে স্বাভাবিক চলছে, কিন্তু এতক্ষণ যে কথাবার্তা জিজ্ঞেস করলো, কেবল সাথে কথা বলে না। আচ্ছা, তখন আমরা তো এটা অস্বাভাবিক ভাবতেছি, যেহেতু সবার সাথে কথাবার্তা বলে, এরকম কেন? তো ও করলো কি, যখন একটা ঝাঁকিদার চলে গেল, তখন ওই কান্নাকাটি শুরু করে দিল। তখন বলতে গেলে কি, যে ওই বাসায় আমি আর ওর হাজবেন্ড আর 2টা বাচ্চা ছোট ছোট। তো এইগুলি ধোলাই করলো কে ধোলাই করলো? হ্যাঁ, জামাইয়ের সাথে রীতিমতো ঝগড়া লেগে গেল। আমার কথা বললো যে বেলাল বেড়াইতে আসছে, ওনাকে দেখে এগুলি ধোলাই করেছেন। ওর যে ধুয়েছে সে বলতেই পারবে, কিছুই বলতে পারে না। খুব রাগারাগি হুরুস্তুল শুরু করে দিল। কয়েকবার এরকম ঘটনা হওয়ার পর ওই দেখতেছে যে এরকম ঘটনা, জামা কাপড় ধুইয়া, তারপর বিছনার চাদর ঠাদর ধুইয়া ঠুইয়া একদম পরিষ্কার করে রেখে দেয় প্রতিদিন। কাম এত স্পিড হয়ে যায়, আমরা যেটা 5 ঘন্টা পারবো না, ওইটা 20 মিনিটে করে ফেলে।
এরকম তারপর কি হচ্ছে এই অবস্থা করতে করতে এক পর্যায়ে মুখ খুললো, বললো যে দেখ আমি আরেক জায়গায় কাজ করে দিয়ে আসি, তোর এদিকে আমরা সব কাজ করে দিব, আমার কিছু খাইতে দিস, আমার খুব ক্ষুধা লাগে। আচ্ছা, আমরা বললাম ঠিক আছে, আমাদের কাছে চাবি, খাইতে দিব। ওই দেখা গেছে কিছু যে ওর মতন করে কিছু খাইতেছে, আমরা বুঝতে পারলাম না। আবার দেখি কিছুক্ষণ পর ও বলতেছে যে আমার খাইতে দিলেন না, ওর মেয়েদের বলতেছে আমাকে খাইতে দিলি না। আচ্ছা, ওইটা সেটা যখন স্বাভাবিক হয়ে যায়, যখন স্বাভাবিক হয়ে যায়। আসলে খুব অদ্ভুত, মানে ক্ষুধাবোধটা কি আবার তৈরি হয় একই শরীরের ভিতরে? এটাই আমি করতে পারলাম না যে এই খাবারটা কোথায় গেল। সবসময় যা খায় তার থেকে বেশি খাইলে খালো, কিন্তু বললো যে আমার খাইতে দিলি না। আবার বলতেছে আমার ক্ষুধা লাগছে, আমাকে দুপুরে খাইতে দিলি না, আমাকে খাইতে দিলি। তো এইসব ঘটনা লক্ষ্য করতে করতে একদম অস্থির হয়ে গেলাম যে এটার থেকে শেষ পাওয়া যায় কিভাবে। কোনোভাবেই কোনো কিছু করতে করতে না পারায় ওর যে আম্মা আসছিল, উনি আবার পীরবংশ লোক ছিল, ওনাকে খুব মানতো। তো এক সময় উৎপাত করে নিল কি, আমাকে একটা খালি ঘর দে, এখানে আমি বসে আমি ইবাদত করব। আচ্ছা, আমাকে একটা খালি ঘর দে। এটা কি বলছে মেয়েটা? ওই মেয়েটা বলতেছে, আচ্ছা, মানে অন্য গলায়। তখন আমার মা এসব ব্যাপারে অভিজ্ঞতা ছিল, তো উনি বললো যে তুমি যদি ওরে নিয়ে করে যাও তো পোলা পানিগুলি খারাপ হয়ে যাবো। কারণ উনি যে ওখানে বসবো ওই মানে একটা ইয়ের মতন চাইতেছে, আসনের মতন চাইতেছে, জি আসনের মতন, যে আমি এখান থেকে আর বাইরে মনে আমাকে একটা আসন দিয়ে দে, তোরদের ভালো হইব। তখন আমার মা বুঝতে পাইরা ওনার বললো যে দেখ আপনি এগুলি করেন না, তখন এগুলি করেন না, এগুলি করলে ওর ক্ষতি হইব, ওর সংসারটা নষ্ট হয়ে যাবে। পুরা ঘটনাটা আস্তে আস্তে ওর থেকে জানতে পারলাম যে আমার এক নানা আছে, নানা আবার আমাকে পালে। না, আমি একটু এই জায়গাটা একটু কনফিউজড। এই মানে কার নানা আছে আমি বুঝলাম না, মানে ওই যে বললাম যে শর্মিলা। আচ্ছা আচ্ছা, ও শর্মিলা বলছে যে তার নানা আছে। ওকে, উনি খুব পরিষ্কার লোক, উনি এইভাবে চলেন। মানে তার সাথে যখন কথা বলছেন আপনারা এই তথ্যগুলো দিল। তখন আমরা বললাম যে তোরা তো সুন্দরভাবে চলতেছ, তোরা যদি থাকোস তাহলে তো আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু এরকম করে কেন? হুরুস্তুল, উৎপাত, কান্দাকাটি, চিকরা চিকরি, হুরুস্তুল। কয়েক যে আরেকটা শয়তান আছে, ওর সাথে আমরা পারি না, ওরে চালান করছে। কিন্তু আমরা যে খারাপ, আমাদের কাছে কোরআন শরীফ দেন, আমরা কোরআন শরীফ ধরি। আর আমরা যদি খারাপ হইতাম তো কোরআন শরীফ ধরতে পারতাম না। আচ্ছা আচ্ছা, তো এইসব বুঝে টুঝে আমাদের করলো, দেখলাম যে ব্যাপারটা আসলে ওরকমই। নানা আছে যে নানা একবার আসলো, আইসা মনে করেন ওই সোবার মিদে শুয়ে রইল। তবে শোয়ার পরে দেখি জ্বর সেন্স নাই, এসে আমি এরকম করতেছেন কেন? আমি নামাজ পড়তে যাবো। তা আমি বললাম যে এখন বাজে 12টা, নামাজ পড়তে যাবো। এইটা বলার পর মনে করেন আমাকে এরকম ভাবে এক থাপড় মারছে, ছোট বোন কিন্তু এরকম ভাবে এক থাপড় মারছে, যদি আমি এইভাবে না সরতাম আমার মনে হয় থাপড়টা প্রচুর জোরেই লাগতো। আচ্ছা, মানে উনি 12টা বাজে জোহরের নামাজ শুরু করবে, প্রায় 2টা বাজে শেষ করবে। আচ্ছা, তো এইভাবে সময় চলে যাইতেছে, কিন্তু ওই যে খারাপ যে একটা আছে ওটাকে কোনোভাবে কন্ট্রোল করতে পারি না। এখন উনি বাস্তবতায় আসলো, এখন তো কথা বাই করতে পারতেছি। তো এখন বলতেছে দেখ তোরা যদি কেউ সাথে বন্ধুত্ব করস তাহলে কি তোরা বন্ধুরা সহজে ছেড়ে দিতে পারস? আমরা বললাম যে না। তা আমরা তো এখানে ইচ্ছা করে আসি নাই, এখন আমাদের এইভাবে বান্দা দিছে যে আমরা ইচ্ছা করলেও ছেড়ে চলে যেতে পারি না, আমাদের তো তোরাই তো মানুষ জাতি এরকম করছো, তো আমরা কিভাবে চলে যাবো? তো এখন কথায় পেছে আটকা ফেলায়, এখন কোনো কিছু করতে পারতেছি না, ওরাও মুখ করছে। এরকম একটা সম্পর্ক হয়ে গেল ওই যে ওর সাথে শর্মিলা যে মেয়েলি ভাষায় কথা বলে, যে মনে করেন সব কথাই আমার কাছে শেয়ার করে। তো এই অবস্থায় মনে করেন অনেকদিন চলাচলের পরে কোনো কিছু করতে পারতেছি না। তারপর এক পর্যায়ে অনেক ফকির ঠকির দেখাইতে এক পর্যায়ে আসলো যে মানে ওই যে যার ভালো দুজন আছে এরাই ওই খারাপটার ব্যাপারে তদবির করতেছে। দেখা গেল যে এরকম অর্গাই দিছিলাম যে শরীর বন্ধ। তা দেখা যায় যে যখন ওই গোসল করে, যখন ওই বাথরুমে যায়, অজুটা ছুটা যায়, ওই অবস্থায় ওকে আবার আক্রমণ করে। কিছুদিন আবার এই অবস্থায় চলে গেল। ওকে যদি আমি বলতাম অমুক ঘরে কি হইতেছে, তো ওই মেয়েটা যে ঘরে যাইতো ওই ঘরে সব ঘটনা বলতে পারতো। আপনারা কখনো যাচাই করে দেখেছেন ঘটনাগুলো সত্য কিনা? হ্যাঁ, তো বললো যে দেখতো আমার মা কি করে। তাই বলতেছে যে আপনার মা খাটে বসা এমনি 2 পাও নিচে নামাইয়া এভাবে বসে রয়েছে। আচ্ছা, আমরা ফোন করে দেখলাম যে হ্যাঁ এই অবস্থা। তো ওর সাথে এইভাবে চলতে হেভি একটা মজা পেয়ে গেলাম। ঘটনা চলে আসলো আরেক দিকে। এখন ওই যখন আমাদের কিছু খবর নানান ভাবে দেয়, ওর বোনের জামাই, ওর হাজবেন্ড, আর আমি মনে করেন ও থাকলে ভালো, এরকম একটা ব্যাপারে পড়ে গেল। মানে আপনাদের হচ্ছে অন্যান্য খোঁজ খবর নেওয়া, ওইটা সেটা মানে নানা রকমের গোপনত্ব একটা কথা, এরকম খবর আমাদের দিয়ে দেয়। আপনারা নিজেরাই উল্টা ব্যবহার করা শুরু করলাম, ও খবর দিয়ে দেয় এরকম অবস্থা। কিন্তু খারাপ যেটা আছে ওটা আবার অন্যরকম একটা অবস্থা করে, ওইটা আসলেই চিকরা চিকরি হুরুস্তুল মারা যাওয়ার মতো অবস্থা, এরকম অবস্থা।
ওকে, ফাইনালি উনি কি রিলিফ পেয়েছে এখান থেকে না? এখান থেকে রিলিফ পাই নাই। তো এরকম করতে করতে তো আমাদের একটা পরামর্শ দিল যে তুমি সিলেট শাহজালাল মাজারে যাও। আচ্ছা, এটা হলো আমাদের লাস্ট চিকিৎসা আর কি। ওর হাজবেন্ড যে নিয়ে গেছে, ওর হাজবেন্ডের এত বড় একটা চাকা দেয় আর কি শরীরে। কি দেয়? ইটের চাকা এত ওর শরীরে এসে পড়ে। কোথায় মারে সেটা? সেটা ওর শরীরে পড়ে। ওই যে শাহজালাল মাজারেই মেরেছে। মাজারেই মেরেছে। কে মেরেছে? সে কে দেখে নাই, কেউ দেখে। হঠাৎ করে এসে দেখেছে। মানে এটা বলতে গেলে কি, যার কাছে তদবিরা যায় ওকেই ডিস্টার্ব করে। আচ্ছা আচ্ছা, যে তদবির যেমন না করে। ওই ছোটবেলায় ভূতের কাহিনী, যেহেতু আয়না দেখে বলছে যে তোর এখানে আটকাইলাম, এখন তুই যদি আমাকে এই না দেস তোর আর যাইতে দিব না। এরকম একটা গল্প আপনারা শুনছেন কিনা জানি না। আমার ওই নলেজটা আমার ভিতরে এসে পড়ছে। ছোট গোল আয়নাগুলো, ওইটা আমি একটা বইমের ভিতরে রাখা আমি বললাম কি, দেখ তোকে কিন্তু এখন আটকে ফেলাইছি, তুই এখন আর এখান থেকে বাইরে দিতে পারবি না। চুকি দেওয়ার সাথে সাথেই ফট করে একটা ঝাঁকি খেয়ে ওই আর নাই, মানে ওই স্বাভাবিক পর্যায়ে চলে আসছে। তো ওর পরের থেকে আর কি ওই আমারে দেখলেই ভয় পাইতো। আর আমি যখন আইসা পড়তাম ওই মেয়েটার উপরে নির্যাতন করতো। আচ্ছা, বাৎসরিক ভাবে। তখন আবার ওর হাজবেন্ড ফোন করতো, আসেন তো, এরকম ডিস্টার্ব করতো। আমার নাম শুনলেই আবার ওই চলে যেত। তারপর আল্লাহর রহমতে ওই শাহজালাল মাজারে যাই আসার পরে ওই যে খারাপ যে একটা ছিল ভাব, প্রতিদিন যে ঘন্টায় ঘন্টায় ওকে বিরক্ত করতো, ওইটা এখন নাই। কিন্তু ফাইনালি মানে উনি এখন যে অবস্থায় রয়েছে, যে আগের মতো আর এত ঝামেলা নেই। আগের মতো এত ঝামেলা নাই। ও আর কি আমাদের সাথে এরকম ভাবে মিশে গেছে, যখন আমার আম্মা মারা যাওয়ায় ও আমাদের যাদের সাথে টুকটাক কথা বলতো, কথা বলাটা বন্ধ করে দিছে। ওইভাবে গোপনে দেখা করে আগে মনে করেন প্রতিদিন একবার আসতো। আমার মা মারা যাওয়ার পরে ও আর যে মেয়েটির কথা বলছেন, সেই মেয়েটি কি এখন সুস্থ আছে শারীরিক ভাবে, মেডিকেলি সুস্থ আছে? হ্যাঁ, মেডিকেলি শারীরিক ভাবে এখন সুস্থ। কিন্তু ওই যে আপনাকে যেটা বললাম, যারানি বললো যে আমাদের কোরআন শরীফ দাও, আমরা ভালো, আমরা তোমাদের উপকার করার জন্য আছি, তা এরা মাঝে মাঝে এসে ওর হাজবেন্ডের সাথে কথা বলে। আচ্ছা, কিন্তু ফাইনালি রেহান, একটা বিষয় আমি দেখে খুব অবাক হয়ে গেলাম, যেখানে মানে তিনজন এত বড় মাপের মানুষ মানে এই বিষয়গুলোতে এক্সপার্টরা ফেল করে গেল। মানে নর্মাল একটা বিষয়তে কিন্তু শেষ পর্যন্ত অনেকটা পরিত্রাণ হয়ে গেল। ওই কাচের বোতলের কথাটা যেটা বললো, আসলে এই ধরনের কিছু ঘটনা ঘটে। মানুষের বলি আর যে কোনো জীব বলি, তাদের কোনো না কোনো একটা জায়গায় একটা দুর্বল অবস্থান থাকে। তো দেখা যায় যে অনেক সময় যতই জ্ঞান থাকুক, হয়তো কোনো একভাবে ওই দুর্বল অবস্থানটা ওই জ্ঞানের মাথায় নেই, বা সেভাবে কখনো করেনি। উনিও কিন্তু চিকিৎসার উদ্দেশ্যে ব্যাপারটা করেনি ভাবে হয়ে গেছে। ওকে বিলাল ভাই, ইন্টারেস্টিং একটা ঘটনা আপনার কাছে আমরা অ্যাসপার যেটা শুনলাম, বিশেষ করে ওই যে ভুডো পার্টটা আমার কাছে খুবই মানে ইন্টারেস্টিং মনে হয়। যেহেতু আপনারা সবাই সামনে বসে দেখেছেন যে ওই চিত্রের উপরে কাজ করা হচ্ছে, এটাই অবাক। এটা তো আগে নানি দাদিদের কাছে শুনতাম, কিন্তু আমাদের বাস্তবে এটা দেখানো হয়েছে। ওকে বিলাল ভাই, এইটা দারুণ একটা ইন্টারেস্টিং ঘটনা আপনার কাছে আমরা পেলাম। তো আরো কোনো ঘটনা কি আপনার আছে নাকি, আপনার ঘটেছে কিংবা আপনাদের ফ্যামিলিতে? হ্যাঁ, আরেকটা ঘটনা আছে, ছোটবেলার ঘটনা, যেটা আমার খালাকে নিয়ে। তাহলে একটু ছোট করে সেই ঘটনাটা শুনে ফেলি। আচ্ছা, 15-16 বছর বয়স এরকম সময়টা, তখন হঠাৎ আমার খালা বাইরে গেছিল, মানে কোথাও বেড়াইতে বা কোথাও। তো ওখানে আমাদের বাড়ি হলো দরগা বাড়ি, আমার খালাদের বাড়ি হলো কাজী বাড়ি। তো যাওয়ার পরে রাত্র 12টা হয়ে গেছে রাত্র। তো দুরিস্কা করে যাইতেছে, ওই দেশে ঝোপ জঙ্গলের ভিতরতে দেখেন না ব্রিজ থাকে, লোহার ব্রিজ। আমার খালা দেখে কি যে ব্রিজের মাথায় ছোট একটা বাচ্চা দেখা যায়, মনে করেন 2 হাত 3 ফুটের মতো। আচ্ছা আচ্ছা। তো দেখা যাচ্ছে আমার খালা আশ্চর্য হয়ে গেল, বললো যে ওই ছেলেটা এদিকে দাঁড়িয়েছে কেন এত রাত্র? তো এটা বলার সে যখন ঢালের থেকে রিস্কাটা নামবে, তখন কিন্তু স্পিডে নামবে, একটু বেশি থাকে। কিন্তু দেখা গেছে যে ঢাল এখানে নামতেছে, গাড়িটা চলে না। আচ্ছা, তখন দেশ গ্রামে সব যারা রিস্কা চলে এরা তো একটু সাহসী থাকে, তখন চলে না, দেখে কিরে এদিকে ঢাল নামবো, তো এরকম কে? আর রিস্কাওয়ালা বয়স্ক ছিল, আর ওনার মনে এই সম্বন্ধে অভিজ্ঞতা ছিল, বললো যে ঠিক আছে আমি দেখতেছি। তো উনি পিছন দিয়ে আইসা রিস্কাটা ধাক্কা দিয়ে যখন চলতেছে, তখন সামনে গিয়ে আবার রিস্কাটা চলাইলো। এই অবস্থা, এইভাবে বাড়িতে চলে গেল। দেখা যাচ্ছে বাড়িতে চলে যাওয়ার পরে উনি নানা রকমের ঘটনা শুরু করলো আর কি। এই আমার খালা দেখতেছে নানা রকম ঘটনা, যেমন মনে করেন যে 12টার দিকে ঘরে ধুমা চাকা মারতেছে, চাকা টাকা পড়তেছে, কিন্তু কোনো মানুষ দেখা যায় না। এরকম মাস 6-1 মতন চলতেছে। তারপর দেখা যায় ঘরের মধ্যে জামাইজন আসছে, তো মাছ রাঁধছে, দেখা গেছে মাছ 3 টুকরা নাই বা 2 টুকরা নাই, এরকম। এটা তো যে কোনো ভাবে না, মানে অনেক কিছু অনেকে নিয়ে যেতে পারে না, একজনই ভাসতেছে, একজনই এখানে। তো ঘটনাটা মানে ওনার সামনেই নাই হয়ে যায়, মানুষ দেখতেছে না, এভাবে যাইতেছে, দেখতেছে না।
নানা রকম ঘটনা প্রতিদিন ঘটতেছি, এই জন্য সন্দেহ করতেছি ওই ঘটনার সাথে এটা জড়িত। যেমন মনে করেন আমার খালতো বোন আসছে বেড়াইতে, ওনার মনে করেন বাচ্চা হয়েছে, তো ছুটি করে তো সবাই এইসব ব্যাপারটা ভয় পায়। তা উনি দেখতেছে মশারির এক কোণা থেকে কোনো হাত ফাত কিছু দেখা যাইতেছে না, এইভাবে আলগা হয়ে যাইতেছে, শুধু শুধু মশারিটা উঠে যাচ্ছে। তখন আমার খালা বললো যে কিরে তুই যে এরকম করতেছ, আমার মেয়েরা না ভয় পাইবো, তুই এরকম করস কি? আপনার খালা কি আর এই ছেলেটাকে দেখতে পেয়েছে? না না, কোনো কিছুই দেখে না, মানে এরকম সব ঘটনা ঘটতেছে। আচ্ছা, তো সবশেষ কি এটা শেষ হয়ে গেছে? তো মানে ঘটনা নাকি ঘটছে? না, ওটা খালাও মারা গেছে, ঘটনা শেষ, এরকম একটা অবস্থা হয়ে গেছে। উনি মারা যাওয়ার আগ পর্যন্ত এই ঘটনাটা ছিল। ওকে, তা আপনাকে আমি আরেকটা ছোট্ট 1 মিনিটের একটা ইন্টারেস্টিং ঘটনা বলি, যেটা আমার জীবনের মানে সবচেয়ে স্মরণীয় ঘটনা। যে আমি যে মিরপুরের ঘটনাটা বললাম, যে ঘটনাটা আমার ভুলে গেছিলাম, আমি এটা আরম্ভ করতে পারি। আমি ইন্ডিয়া গেছিলাম, ইন্ডিয়ার থেকে আসার পরে আমি অনেক কিছু নিয়ে আসছি। ওই মিরপুর যে মেয়েটা, ওই মেয়েটা কথা বলতেছে, আপনাদের তো আগেই বলছি আমার সাথে কথা বলে, তো কথা বলে আমার বলতেছে আপনারা আপনার বোনের এত আদর করেন, তা আমার ভাই নাই, আমরা তো এইসব আদর পাই না। অনেক কিছু বলার পরে বললো যে আমার এক চাদরটা দিবেন আর আমাকে একটা শাল দিবেন। তা আমি অবাক হয়ে গেলাম যে তোদের দেখা যায় না, কিছু যায় না, তো শালটা কিভাবে ব্যবহার করো? আপনারা যেরকম ব্যবহার করেন আমরা ওরকমই ব্যবহার করি। তা আমার থেকে একটা কালো শাল আর একটা চাদর নিল। আমি একটা ছোট একটা ঘরে থাকতাম, তা আপনারা দেখছেন কিনা ওই যে শিপের যে খাটগুলি থাকে না, ওই নিচে একটা ড্রয়ার থাকে, ড্রয়ার থাকে না, আমার বললো যে এটার ভিতরে রেখে দাও। তা ওই এটা কিভাবে নিব এটা দেখার জন্য আমি ওই ড্রয়ারে রেখে বাইরটা তালাদা থুয়ে যাই। তো আমি মনে করেন সকালে বাইরে, বিকালে এসে ড্রয়ারটা খুলে দেখি যে ওই অবস্থায় আছে। তো একদিন ঢুইকা জানেন না, আমি ড্রয়ারটা টান দিছি, দেখি যে কিছুই নেই, চাদরটা। ওই দিনেও কি তালা দিয়ে গেছেন? হ্যাঁ, তালা দিয়ে গেছি। বের হওয়ার সময় আপনি দেখেছেন যে আছে? বের হওয়ার সময় দেখছি যে আছে। ঢোকার পরে ডরটা আমরা দেখি নাই, তখন আমার শরীর একদম হয়ে গেল। তখন ওই সাথে আমার সাথে কথাই বলে, যে বলেছে যে নিয়ে গেছে। হ্যাঁ, তো কিভাবে নিলে, এটা কি নিলি কেউ দেখলো না? কয়েক না, ইন্টারেস্টিং একটা ঘটনা। তারপর কি হয়েছে জানেন, আবার আমি কত টাকা দিয়ে কিনছি ওই টাকাটা আবার আমাকে দিয়ে দিচ্ছে, এবং এক্সাক্ট অ্যামাউন্টটাই দিয়েছে। হ্যাঁ। যাই হোক বেলাল ভাই, আপনার কাছে আমরা বেশ ইন্টারেস্টিং ঘটনাই পেলাম, একটা ঘটনা বিশেষ করে অনেকগুলো ইন্টারেস্টিং মোমেন্ট আমরা পেয়েছি এখানে। অনেক ধন্যবাদ আমাদের সাথে জার্নিতে। জি, আপনাকে ধন্যবাদ সুমন ভাই, আপনি আমাকে আসার সুযোগ করে দিচ্ছেন। ডর মানে ভয়, ডরে আমন্ত্রণ আরো একবার, যদিও বিরতির সময় হয়ে গিয়েছে। ডর অনুষ্ঠানে যারা আসতে চান তাদের জন্য নিয়মটা আরো একবার বলে দিই। আপনারা চাইলে আমাদেরকে ফোন করে আপনার জীবনে যে ঘটনাটি ঘটে গেছে এবং একই সাথে কোন জায়গাটি ঘটেছে সেটা যদি বলেন, আপনাদের ঘটনা রেডিওতে প্রচারযোগ্য হলে এবং আপনি যদি এই ঘটনা অন্য কোনো গণমাধ্যমে এর আগে না বলে থাকেন, তাহলে আপনার সঙ্গে আমরা খুব শীঘ্রই যোগাযোগ করব। এমনও হতে পারে সুমন ও রেহান এবং এবিসির একটি বিশাল টিম সেই জায়গাটিতে বসেই আপনার জীবনের ঘটে যাওয়া অধিভৌতিক ঘটনাটি রেকর্ড করবে এবং প্রচার করবে বৃহস্পতিবার ঠিক রাত 11টা 20-এ। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবার বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি 3 চাপবেন, তারপর ফোনের যে নির্দেশনাগুলো দেয়া আছে সেগুলো শুনে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফিরে আসছি ঠিক রাত 1টায়। ডর, ABC Radio FM 89.2, ABC Radio FM 89.2। ডর মানে ভয়। রাত 1টার সময় যারা এই মুহূর্তে ডরে কান পেতে আছেন তাদের সবাইকে আরো একবার স্বাগত। আমি আরজে কিবরিয়া রয়েছি, আমার সঙ্গে রয়েছে বিশাল একটি টিম, যে হন্টের জায়গাটিতে বসে এই ডরটি রেকর্ড করা হয়েছে। সেখানে অন দ্য স্পট সুমন ও রেহান, সাউন্ডে কাজ করেছে লোবান, এবং আমি তো আছি। প্রিয় শ্রোতা, আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। এখানে গল্পকেন্দ্রিক বেশ কিছু ছবি আমরা দিয়ে দিয়েছি। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ABC Radio FM 89.2। আমি আবারও বলি Facebook.com/ABC Radio FM
89.2। ওখানে যাওয়ার পরে আপনি লাইভ দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের ডর এবং একই সাথে এবিসির অন্যান্য রেডিও অনুষ্ঠানের মেম্বার হয়ে যাবেন। ফিরছি আমরা গল্পের ঠিক সেই জায়গাটি থেকে যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর। তো রেহান, এই মুহূর্তে আরো একজন বন্ধু আছে। ধর আমরা আর কথা না বলি, আমরা এবার আরো একবার গল্পে যাই। আড্ডা যখন জমছে আরো বেশ ভালোভাবেই জমুক। এবার আরো একজন আছে, একটু তার কাছেই জানি পরিচয়টা। ভাই, আপনার নামটা একটু আমরা যদিও জানি, একটু আপনার কাছেই শুনি। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ জানাল আবিদিন। আচ্ছা, কোথায় থাকেন আপনি? আমার বাড়ি হচ্ছে সিলেটে, হবিগঞ্জ ডিস্ট্রিক্ট, চুনারুঘাট থানা। ওকে, ওখান থেকে আপনি এসেছেন। অনেক ধন্যবাদ, এত দূর থেকে আপনি আমাদের জার্নিতে আজকে যোগ দিয়েছেন। তো জয়নাল ভাই, আমরা বেশ কয়েকটা ঘটনাই শুনেছি ডট টিমের কাছে আপনার সম্পর্কে। আমাদের মনে হয়েছে যে ঘটনাগুলো ভালো লাগতে পারে। তো দেখি প্রথম কোন ঘটনাটা আপনি বলতে চান? প্রথম ঘটনাটা শুনি। প্রথম ঘটনাটা হচ্ছে যে আমার ছোটকালের যে ঘটনাটা, ওটা হচ্ছে আমি স্কুলে লেখাপড়া করতাম ওই সময়। এটা কত বছর আগের ঘটনা? তো সঠিক স্মরণ নেই আমার, সম্ভবত 97 পরে হবে। আচ্ছা আচ্ছা, ওকে। কোথায় এটা আপনার? হ্যাঁ, আমার গ্রামের বাড়ি। আচ্ছা, স্কুলে লেখাপড়া করতাম, তার পাশাপাশি আমাদের গরু ছিল, গরু রাখতাম। স্কুল থেকে আসার পর যখন গরু আনতে যাই, আমি দেখতে পাই যে আমার গরুটা নাই, ওই যে জায়গায় দিয়ে আসছিলাম ওই জায়গায় নেই। তো আমি খোঁজাখুঁজি করতেছি। এই টাইমে আবার সন্ধ্যা হয়ে আসছে। তো হঠাৎ করে দেখলাম যে যেমন গরুটা আমার যে সামনে দেখা যাচ্ছে। এটা যেখানে রাখছিলেন সেখান থেকে কত দূরে দেখছেন? ধরেন হাঁটতে হাঁটতে আমি 2-3 কিলো ভিতরে ঢুকে গেছি। আচ্ছা, পাহাড়ের ভেতরে। আপনি কি পাহাড়ি এলাকা ছেড়ে দিয়ে আসছেন নাকি খুঁটা গাড়া ছিল? না, খুঁটা গাড়া না, ছেড়ে দিয়ে আসেন। মানে এমন একটা জায়গা টার্গেট করে দিয়ে আসি যে যেহেতু ওই জায়গায় থাকে, মানে ঘাস, প্রচুর ঘাস পাওয়া যায় ওখানে। হ্যাঁ, মানে কোথাও নিয়মিত আপনারা এইভাবে? হ্যাঁ, এক এক দিন এক এক জায়গায় দিয়ে আসি আর কি। তো যখন আমি আনতে যাই, তো আর না পাওয়ার কারণে আমি একটু ভিতরে যাই, পাহাড়ের ভিতরে যাই। পাহাড়ের ভিতরে যখন ঢুকি, তারপর একটা শব্দ আসছে যে পাহাড়ের একটা শব্দ, সুর একটা শব্দ। হ্যাঁ, বাতাসের মানে একটা বাড়ি, প্রচন্ড বাড়ি, গরমের বাড়ি আর কি। যে যেমন এই জায়গার মধ্যে, অন্য কোথাও নেই। আমি মানে আইডিয়া করে দেখলাম যে শব্দটা শুধু এক জায়গার মধ্যে, ঠিক আছে। তারপর আমি যখন একটু সামনে যাইতে চেষ্টা করি, তখন দেখি যে সামনে আমার গরুটা দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঘাস খাচ্ছে বা এরকম একটা বিষয়। তো যখন ওই জায়গায় যাই, তার মানে দেখি না, আর একটু সামনে। মানে গরুটা আপনি দেখছেন, দেখে সামনে যাচ্ছেন, তারপর যে দেখছেন নেই, আবার একটু সামনে দেখা যাচ্ছে। হ্যাঁ, তো যখন এমন হয়ে গেছে যে ওই যে মরুভূমিতে যখন মরীচিকার মতো হবে। তো যখন আমি আবার ওই যে গরুটার সামনে যাই, তো আবারও মানে দেখতে পাই না। আমি ভিতর একটা ভয় কাজ করতেছে। এদিকে বাতাসের একটা শব্দ, মানে কোনো কোথাও বাতাস নেই, শুধু এক জায়গার মধ্যে বাতাসটা। আবার গরুটা এই জায়গায় দেখতেছি, আবার গরুটা নাই, মানে এরকম একটা ভেতরে একটা ভয় কাজ করতেছে। তো আমি ওখান থেকে মানে মোটামুটি একটা ভয় পেয়ে, মানে গা একটা ওটা তো ছিল একটা পাহাড়ি এলাকা, একেবারে পাহাড়ি নির্জন পাহাড়, বলতেই পাহাড়। যদি আপনার কখনো যান তো দেখতে পারবেন, পাহাড়ের কথা বলতেছি, পাহাড়ে মানে কোথাও মানুষের কোনো নেই, শুধু পাহাড়ে। তো আমি এখান থেকে চলে আসছি, যে আসার পথে একটা বটগাছ ছিল, বড় একটা বটগাছের যখন তলে আসছি, তো আবারও একটা শব্দ পেলাম যে বটগাছের আগা, মানে উপরে একই শব্দ। হ্যাঁ, এটা ওই যে পাহাড়ের মধ্যে পেয়েছি, ওই শব্দটা আবারও মানে আমি পেয়েছি। আচ্ছা, শব্দটা কিরকম একটু যদি আমাদেরকে ডেসক্রাইব করে বলতেন? আপনার যে মানে অনেক সময় দেখা যায় যে ঝড়ের সময় যে একটা শো শব্দ হয়, বাতাসের গতি নিয়ে একটা বাতাস আসে, ওরকম একটা শব্দ, মানে এক জায়গার মধ্যে। তো আপনি এটা মানে যেখানে হচ্ছিল শব্দটা, ওখানে তো আপনি ছিলেন, তো ওইখানেই যে শুধু হচ্ছে শব্দটা, চারিদিকে যে ওই ঝড়টা চলছে না, এটা আপনি কিভাবে বুঝলেন? না, মানে আমি দেখতে পাচ্ছি তো, মানে আমি আশেপাশে তাকিয়ে দেখতেছি যে চারদিক থেকে মানে শব্দটা আসছে বা ঝড় আসতেছে নাকি এক জায়গার মধ্যে। তা আমি চারদিকে তাকিয়ে দেখি কোথাও নেই, কিন্তু আমার যে মানে ঘটনাটা এমন হচ্ছে যে মানে ওই এলাকায় ঝড়ের কোনো চিহ্ন নাই, কোনো কিছু নাই, ঝড়ের আভাস নাই, কিন্তু ঝড়ের মতো শব্দ হচ্ছে। তো আবার এক জায়গার মধ্যে আমার হাতের হচ্ছে বাম চাইতে, হ্যাঁ, আমার বাম দিকে এই শব্দটা ভীষণভাবে হচ্ছে আর কি। তো যখন আমি ওই শব্দটা এখান থেকে পেয়ে আমার গরু মানে পেলাম না, চলে আসলাম। আসার পরে যখন বটগাছ তলে আসলাম, বটগাছ তলে আসার পর ওই যে আবারও এরকম সব শব্দ পেয়েছি, কাঁচার আগার উপরে, একেবারে উপরে। তো আমি উপরে তাকিয়ে দেখতেছি, কিছু দেখা যায় না, শুধু মানে ভেঙে ফেলতেছে, যেমন এরকম একটা। তখন তো মোটামুটি অন্ধকার হয়ে গেছে বোধহয়। হ্যাঁ, মোটামুটি মাগরিবের
হয়তো আজান দিয়ে দিছে না দেয়নি এখন বলতে পারি না। পাহাড়ে শব্দ, মাইকের শব্দ প্রায় যায় না ওখানে। তো আমি ওখান থেকে চলে আসলাম ভয়, এখানে ভয় পেয়েছি মোটামুটি। বটগাছতলে আসার পরে গাটা পুরো। এবং আপনার গরু আপনি খুঁজে পাননি? গরু খুঁজে পাইনি। যখন আমি গরু মানে পেলাম না তখন চলে আসছি বাসায়। আসার পরে আমার শরীরটা মানে অন্যরকম কাজ করতেছে। খাওয়া দাওয়া করলাম না, গোসলও করলাম না, পাহাড় থেকে আসলাম গোসলও করলাম না, শুয়ে পড়লাম মাগরিবের পর। অনেক পর হবে। তো এই টাইমে আমি যখন শুয়ে থাকলাম, তো দেখলাম যে আমাদের বাড়িতে আমার মেহমান আছে। আমাদের 2টা ঘর ছিল, আমি যে ঘরে শুয়েছি এ ঘরে একা ঘরে শুয়েছি। তো মানে পরে আর কি যার যার বিছানায় আসবে সবাই, গল্প করতেছে। বাসা মেহমান, নোয়াখালী থেকে মেহমান আসছে আমাদের বাড়িতে, গল্প করতেছে। আমি হঠাৎ করে দেখতেছি, আমি তো শুয়ে রইলাম, তো দেখতেছি যে আমার কাঠের দরজার উপর দিয়ে একটা লোকজন ঢুকতেছে। কাঠের দরজার উপর দিয়ে? জি জি। উপরে কি কোনো ভেন্টিলেটর ছিল? হ্যাঁ, একটু ফাঁকা ছিল। মানে অর্থাৎ ওই যে চাল যেখানে বসানো হয় এখান থেকে ধরেন 1-2 হাতের মতন একটা, এরকম হবে না, 1 হাতের মতো হবে, 1 ফুট হবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, 1 ফিটের মানে মাপে হবে খালি। তো ওই জায়গা দিয়ে ঢুকতেছে। আচ্ছা। প্রথম ভাবলাম যে হয়তো কোনো ছেলে আমার সাথে শয়তানি করতেছে বা তো আমি চেয়ে চেয়ে দেখতেছি, কিন্তু ঘরটা অন্ধকার, ভেতর অন্ধকার, যে যেখান থেকে ঢুকতেছে এটা পয়সা দেখা যায় শুধু এই জায়গাটা। হ্যাঁ, তো আমি যখন তাকিয়ে দেখছি যে মানুষ যদি ঢুকে তো আগে তো মাথা ঢুকতে হবে, কিন্তু মাথা না ঢুকে শুধু বডি, মাথা নেই অলরেডি বডি ঢুকতেছে। তো আমি মানে তখন আমি এটা দেখে চিৎকার দিলাম। বডি ঢুকে তারপরে পা দিচ্ছে কিভাবে? পা কোথায় রাখছে? পা নেই, মানে পা আমি দেখতে পাচ্ছি না, মাথা নেই, ঠিক আছে, শুধু মাথার নিচ থেকে মানে রক্তাক্ত অবস্থা দেখা যাচ্ছে কিছু কিছু। মানে মাথা অলরেডি নেই। যে আমাদের এই বাহুটা আছে না, এই বাহু দিয়ে মানে বাহু ঢুকতে। শরীরের কোন অংশটা প্রথমে আপনি বের হতে দেখলেন? এই মানে এই অংশটা, বডিটা? হ্যাঁ, বডিটা, গলার নিচ থেকে বডিটা। আচ্ছা। ওটা যখন ঢুকছে তো আমি চিৎকার দিলাম। চিৎকার দেওয়ার পর আর মানে আমি আর কিছু বলতে পারলাম না। ওখানে তো ওরা, আমার আম্মু বা ওরা সবাই আসলো। আসার পর আমাকে মানে মাথা পানি টানি দিল, হয়তো মানে কোনো কিছু হয়েছে নাকি। তো আমাকে যখন পানি টানি দিছে, আমি হঠাৎ করে পরে আমি অনেকক্ষণ পরে আমি চেতন আসে আমার। আসার পর আমি আমাকে বলতেছি কি সমস্যা, তোর কি হয়েছে? তাই আমি বলতেছি যে মাথা নেই একজন লোক আমাদের এখানে ঢুকতেছে, কেউ বিশ্বাস করতে চায় না, বলতেছে তুই এটা কল্পনা। খুবই স্বাভাবিক। হ্যাঁ, কি মাথা খারাপের কথা বলতেছে যে মাথা নেই একজন মানুষ কিভাবে ঢুকে গেল, বা সবাই কেউ মানে আমার কথা পাত্তা দিচ্ছে না। আমি তারপর আমি অনেক করতেছি, চেষ্টা করতেছি বুঝাইতে যে সত্য তো না। তারপর আমি মানে রাত্রে এখন শুইলাম, মানে আমার ভাইয়া একজন খারাপ ভাইয়া ছিল, ওর সাথে শুইলাম। তো আমি দেখতেছি রাত্রে যেমন আমার মানে আবার আমাকে এরকম একটা ধরতেছে এভাবে। তারপর যখন মানে রাত্রে মানে শোয়ার পর ঘুম আসছে, তখন আবার মানে ভয় কাজ করতেছে। মানে ঘুম যখন চোখটা বন্ধ আসছে তখন দেখি আমার মানে ওই যে ওই বডিটা, মাথা নেই বডিটা যেন আমার কাছে আসতেছে। আচ্ছা, এটা কি ঘুমের মধ্যে? ঘুমের মধ্যে দেখতেছি। চোখটা বন্ধ করেই মানে ঘুম আসবে। আচ্ছা, যেখান থেকে আসছিল আপনি প্রথম যখন দেখেছিলেন ওই জায়গাটা আপনারা উঠে কি কখনো কেউ দেখেছেন যে ওখানে কোনো রক্ত লেগে আছে কিনা বা ঘষাঘষির কোনো সাইন আছে? না, ওরা দেখছে মানে অর্থাৎ মানে গ্রামের বাড়ি তো কারেন্ট নেই, বা এখন তো সৌরবিদ্যুৎ আছে, আগে তো সৌরবিদ্যুৎ ছিল না। আচ্ছা। তো মানে কুপি আছে, বাতি, কেরোসিন তেলের যে বাতি, যতটুকু সম্ভব দেখেছে। ওরা কোনো অস্তিত্ব না পেয়ে আমাকে আরো দূর দূর করে মানে সবাই ইয়ে করলো। তো যখন আমি চোখটা বন্ধ করি রাত্রে, তা আবারও ওইরকম একটা মানে কাজ করতেছে, আমাকে ধরতেছে, এরকম করতেছে। তো আমি মানে চোখ বন্ধ করি না, হ্যাঁ, ভয় আর চোখ বন্ধ। এভাবে তো আমি ওই আবার যখন ধরবে এটা আমি আবার আমার ভাইয়াকে আমি জড়িয়ে ধরি। তো ভাইয়া বলতেছে কি তোর সমস্যা কি? আমি বলতেছি আমাকে আমার ভয় লাগতেছে, কে আসতেছে আমাকে ধরতেছে। তোর পাগলামিটা কখনো হয় না। তো এখান থেকে আমি যখন রাত মানে শেষ হলো, তো এভাবে রাতটা মানে শেষ হয়ে গেছে, আমি ঘুমাইতে পারিনি ঠিক মতো। তো রাত শেষ হওয়ার পরে পরের দিন রাত্রে আমি মনে করেন আবারও গরু আনতে গেলাম। গরু আনতে স্কুলে গেলাম। স্কুলে যাওয়ার স্কুল থেকে সেই গরুটা কি আর পাওয়া গিয়েছিল? না, এটা আর পাওয়া যায়নি, ওই দিনও আসেনি রাত্রে। আচ্ছা। মানে আবারও গরুটা খুঁজতে যাবো। স্কুল যাওয়ার পর আব্বু আবার কাজ করতো, ভাইয়ারা কাজ করতো, আমি গরুর খেয়াল রাখতাম, পাশাপাশি লেখাপড়া করতাম। তো আবার যখন গেলাম, আবারও মানে না পেয়ে খবর পেয়েছি যে অমুক জায়গায় একটা জায়গার কথা বলতেছে যে ওই জায়গায় তোমার গরু দেখছি। আমি যখন ওই জায়গা থেকে ওই জায়গায় গেলাম, ওই জায়গায় গিয়ে আরেকটা মানুষকে মানে পেয়েছি ওখানে, যে বলতেছে তোর গরু বাসায় পাঠিয়ে দিয়েছি, মানে আরেকজন লোকের কাছে তোর গরু দিয়ে দিয়েছি, চলে গেছে। তো আমি ওখান থেকে চলে আসছি, মুভ করবি বাড়ির দিকে আসবো। আসার পরে ওই যে বট গাছটার কথা বলছি, ওই বট গাছটা আসার পরে দেখি যে ওই যে একটা দেখছি আপনার বডি, ওই বডিটা গাছের উপরে। এটা কয়টার সময়? এটা হচ্ছে আপনার সম্ভবত মাগরিবের পর এশারের সামনে। আচ্ছা। ওই বডিটা ওখানে যখন আমি বডিটা দেখছি,
বডিটা দেখার পরে আমি মানে ওখান থেকে চিৎকার দিয়ে মানে চলে আসি। ওদের পাশে হুজুর ছিলেন বা কবিরাজ বলে, তো ওদের কাছে গেলাম। তো বলতেছে তুই তো আসলে আল্লাহ তোর বাঁচাইছে বা একটা কিছু, যদি একটু সময় পেলে তোকে মেরে ফেলতো। এবার হচ্ছে প্রথম স্টেজ। আচ্ছা, এরপর আর এটার কোনো সমস্যা হয়নি। তো এই বডিটা আপনি দেখেছেন, এই ব্যাপারে মানে আগে কি আপনার এরকম কোনো এক্সপিরিয়েন্স ছিল যে কোনো একটা অ্যাক্সিডেন্ট আপনি দেখেছেন বা এই ধরনের কোনো কাটা লাশ আপনার সামনে পড়েছে? না, এরকম তার আগে এই ঘটনাটা না, এরকম আগে হ্যাঁ একবার ঘটেছিল বলতে ওই নোয়াখালীতে যখন আমি ছোট থাকতে আব্বুর সাথে গেলাম, ওখানে মারামারি হয়েছিল। চুরি নাকি সংক্রান্ত নিয়ে মারামারি হওয়ার পরে একটা বডি দেখছি আমি, মাথা আলাদা করে ফেলেছে, কাটাকাটি মানে কারা আলাদা করে, আলাদা করে ফেলেছে প্রতিপক্ষ মানে ঝগড়া সম্ভবত, মানে এটা আমি বলতে পারি। এই যে গাড়ি থেকে নেমে যাওয়ার পথে দেখছি। আসলে আপনাকে এই প্রশ্নটা আমি করেছি এই জন্য, এখানে একটা ব্যাপার আছে সুমন্তকে স্পেশালি বলি, অ্যান্ড টু অল দ্য লিসনার্স যারা শুনছে, শ্রোতা বন্ধুরা সবার জন্য বলি যে অ্যাকর্ডিং টু সাম আমেরিকান সাইকিয়াট্রিস্ট বলাটাই বেটার, তো কিছু সাইকিয়াট্রিস্টের মতামত অনুযায়ী খুব ছোটবেলায় কিছু ভয় আমাদের মনের মধ্যে এমন ভাবে ঢুকে থাকে, এবং সেই ভয়টা ঠিক আমরা যেভাবে মানুষরা বড় হই, ভয়টাও আমাদের সাথে সাথে বড় হয়। হ্যাঁ, এবং সেটা ভয় পেতে পেতে যখন আপনি ওইভাবেই, যেমন আপনি বাতাসের শোষ শব্দ পেয়ে কিন্তু ভয় পেয়েছিলেন, গরুটা দূরে চলে যাচ্ছে আপনি ভয় পেয়েছিলেন, ভয় পেতে পেতে আপনার মানসিক দুর্বলতাটা বেড়েছে। যতই মানসিক দুর্বলতা বেড়েছে, আপনার ছোটবেলার ভয়টা ভেতর থেকে তত বেশি বের হয়ে এসেছে, এবং ওই বের হওয়ার সাথে সাথে কিন্তু আপনি ওই ভয়টার সাথে ওই তীব্র ভয়টা মিলিয়ে আপনি দেখেছেন একটা ইমেজ। আমি কি বোঝাতে পেরেছি আপনাকে? বোঝাতে পেরেছি। অনেক সময় হয়, এবং এটা কিন্তু কোনোভাবেই আপনার ভয়টা মিথ্যে নয়, আপনার ভয়টা 100% সত্য। কিন্তু এখন যেহেতু আপনি জানেন যে কেন এটা আপনি দেখেছেন, আমরা আশা করব পরবর্তীতে আপনি আর এই ভয়টা পাবেন না। এখন আমি ভয় পাচ্ছি বলে এই ধরনের একটা জিনিস আমার মন তৈরি করছে, আমার ব্রেইন তৈরি করছে, এটা যখনই আপনি চিন্তা করবেন তখন আপনার এই ভয়টা সাথে সাথে কেটে যাবে। এরকম মনে কর এই ছোটবেলার বিষয়গুলো যে এইভাবে, মানে আই থিঙ্ক অনেক, যদি ভুলভুলাইয়া ছবিটা অনেকেই নিশ্চয়ই দেখেছে, এবং সেখানে বিদ্যা বালানের যে একটা ঘটনা ছিল, ছোটবেলার সাথে একটা কানেক্টেড ছিল। তো ছোটবেলা যখন মনের মধ্যে কোনো কিছুর একটা ছাপ পড়ে যায়, এটা অনেক সময় রিফ্লেক্ট হয়। সমস্যা হচ্ছে যে ছোটবেলার ওই ঘটনাগুলো এতটাই সাবকনশিয়াস মাইন্ডে থাকে যে মানুষটা মনে করতে পারে না। সেটাই, যাই হোক, এটা অসাধারণ, মানে কি বলবো, অসাধারণ ভাবে ভয়ের একটা এক্সপেরিয়েন্স ছিল আপনার জন্য। মাথা কাটা একটা কিছু, সেটা পশু হলেও আমাদের ভয় লাগে দেখতে হঠাৎ করে। তো এমন একটা কিছু যদি আপনি গাছে ঝুলতে দেখেন বা আপনার ঘরে ঢুকতে দেখেন অদ্ভুত উপায়, তাহলে তো আসলে ভয় না পেয়ে কোনো উপায় নেই। তো এছাড়া আর কি ঘটেছে আপনার সাথে কখনো? এছাড়া ঘটেছে যে প্রথমে বলছি, এরপরে যে ঘটনাটা ঘটছে এটা বলি। বলেন, আপনার যেটা বলতে ভালো লাগে সেটাই বলেন। তো আমি যখন ওই লেখাপড়া থাকতেই, মাদ্রাসায় লেখাপড়া করি, সময় স্কুলে লেখাপড়া ছেড়ে দিয়েছি, মাদ্রাসায় লেখাপড়া থাকতেই গেলাম আমার আম্মুকে নিয়ে বেড়াতে নোয়াখালীতে। তো আমার আম্মু হচ্ছে আপনার হাজিপুরে মানে রাখছি, হাজিপুরে রেখে আমি আমাদের আরেক খালার বাড়িতে গেলাম, ওটার নাম হচ্ছে মিরওয়ারেশপুর, আপনার বেগমগঞ্জ থানায় অবস্থিত। তো যখন ওখানে গেলাম, রমজান মাস ছিল, তখন ইফতার করলাম, নামাজ পড়লাম, খাওয়া দাওয়া করে আবার মানে বাসায় ওই আমার আম্মুর কাছে আসবো। আম্মুর কাছে আসতেছি, তো আসার পরে চৌরাস্তা নামক একটা জায়গা আছে, ওখানে বড় মসজিদে এসে তারাবি নামাজ পড়লাম, এশার নামাজ তারাবি নামাজ পড়ে হাঁটতে হাঁটতে আমার আম্মুর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো হঠাৎ করে আপনার হয়তো 5 মিনিটের রাস্তা, এই যে আপনার চৌরাস্তা থেকে বেগমগঞ্জ একটা ব্রিজ আছে, ওই 5 মিনিটের রাস্তা যখন আসলাম, আসার পর দেখলাম আপনার ওই যে 2 হাত উঁচু করে রাখে না মানুষ চলাচল করার জন্য, রেলিং, রেলিং এর উপর যখন উঠলাম, হাতের যে রেলিং ধরলাম, ধরে ধরে হাঁটতেছি, হঠাৎ করে নিচ দিকে আপনার আমার দৃষ্টি গেল। দৃষ্টি দেওয়ার পরে দেখলাম পানির ভেতরে একটা শরীর একেবারে খালি গায়ে একটা লোক নিচ দিকে তাকিয়ে তাকিয়ে একটা আলো সামনে জ্বলছে, আলোর মধ্যে মাছ আসলে মানে ধরে খেয়ে ফেলে, কাঁচা খেয়ে ফেলছে। আলোটা মানে কিসের আলো? কোনো কিছু হারিকেন লাইট? মানে আমি আর উপর থেকে মানে আইডিয়া করতে পারতেছি না কি আলোটা কি বাল্ব জ্বলতেছে না হারিকেন দিতেছে, মানে ওরকম একটা আমি করতে পারতেছি না। তো আমি কি করছি, অনেক তাকিয়ে থাকলাম যে এই শীতের মধ্যে একটা লোক কিভাবে এভাবে একেবারে ঠান্ডার মধ্যে এই খালি গায়ে পানির মধ্যে দাঁড়িয়ে, মাঝ জায়গায়, কোমর পানির মধ্যে। তো আমি কি করলাম, উপর থেকে মানে আমার মুখ থেকে থুতো ছেড়ে দিলাম ওই লোকটার উপরে। যখন থুতোটা একবারে শরীরে যখন স্পর্শ করার সাথে সাথে দেখলাম আর নেই, লোকটা নেই। আমি বললাম লোকটা নেই, তো বললাম বুঝলাম না। তা আমি, আলোটা কি ছিল তখন? জি, আলো নেই, মানে অন্ধকার হয়ে গেছে, যে আগে স্বাভাবিক ওই স্বাভাবিক হয়ে গেছে। তা আমি বললাম, চিন্তা করলাম আসলে এটা কি সম্ভবত মানুষটা ভুটটুত বলে, সম্ভবত ওই যে আমাদের এখানে মানুষ পেতনি বলে, পেতনি নাকি মাছ খায়, সম্ভবত ওটাই। যাক, আমি এখান থেকে হাঁটা শুরু করলাম।
পুরা শহর চৌমনি বাজার পুরা শহর হাঁটতে হাঁটতে যখন আমি মিয়ারপুল একটা জায়গা আছে মিয়ারপুল, এর মধ্যে আবার কয়েকটা বিড়ালের সাথে দেখা হয়েছে আমার। বিড়াল মানে বিড়ালের সাথে দেখা হচ্ছে মানে বুঝলাম না। মানে আসার পথে আমার আগে পেছনে মানে আপনি বিড়াল দেখেছি, আমার আগে পেছনে একবার আগে একবার পেছনে। তো আমি চিন্তা করলাম শহরে তো বিড়াল থাকতেই পারে, স্বাভাবিক অস্বাভাবিক কিছুই না। তো আমি মিয়ারপুল দিয়ে হাতের ডান দিকে আমি ঢুকে গেলাম হাজিপুরের উদ্দেশ্যে। হাজিপুরের উদ্দেশ্যে যখন ঢুকলাম তো হাঁটতে হাঁটতে একটা জায়গা হচ্ছে আপনার, আমি যে দিক দিয়ে যাচ্ছি এটা নিয়ে 4 রাস্তা, 3 দিক দিয়ে 3টা রাস্তা আসছে, আর আমি যেটা দিয়ে গেছি ওটা নিয়ে 4 রাস্তা। তো 4 রাস্তা যখন গেলাম, একটা রাস্তা অলরেডি নতুন করলো আর কি ইট সিমেন্ট দিয়ে, ওটার মধ্যে কচুরি পানা টানা ফেলে রাখছে। তো আমি যখন ওখানে গেলাম দেখতে পাচ্ছি 3 দিক দিয়ে একটা শব্দ আসছে, মানে বিশাল একটা ভয়ঙ্কর একটা শব্দ, হি 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 এরকম একটা শব্দ। মানে কারো হাসির শব্দ? কি হাসির শব্দ? মানে আমরা তো আগে ছোটবেলায় যে আলিফ লালা দেখতাম, আলিফ লালার মধ্যে একটা হাসি হাসি আছে না, ভয়ঙ্কর একটা হাসি, হ্যাঁ অট্ট হাসি, হ্যাঁ ওটা আসতেছে। তো আসার পর আমি চিন্তা করলাম, তখন আমার স্মরণ হয়ে গেছে যে সম্ভবত ওই যে আমি থুতু ফেলেছি, সম্ভবত আমার ধারণা যে হয়তো আমাকে ডিস্টার্ব দিচ্ছে। তো আমি ওই সময় আবার মনে করেন কোরআন শরীফের থেকে অনেক কিছু জানতাম বা জানি ওই সময় থেকে। তো আমি পড়া শুরু করলাম, মানে ওই টাইমে কি পড়বো না পড়বো আমি ভেবে পাচ্ছি না। তো একবার এক একটা পড়ি, মাথায় আসছে সেটাই পড়ি। তো আমার কিন্তু শীতের মধ্যে শরীর ঘামিয়ে গেছে, পশম মানে দাঁড়িয়ে গেছে, আর অলরেডি আমার শরীরটা গরম হয়ে গেছে, কান টান গরম হয়ে গেছে। আমি কি বলবো কি করবো ভেবে পাচ্ছি না। দেখতেছি কি শব্দটা মানে 3 দিক দিয়ে আসে, মাঝ জায়গায় এসে একটা হয়ে যায়। দেখা যায় যে একটা যখন হয়, শব্দ যখন একটা হয়, দেওয়ালের ভিতরে শব্দগুলো যেরকম একটা শব্দ হয়, ওই শব্দটা এরকম বাড়ি বাড়ি খেয়ে মানে হচ্ছে আর কি। ওই জায়গায় আসলে দেখতে পারি যে হাত দেখা যায়, যেমন হাতের মধ্যে বড় বড় পশম দেখা যায়। এটা দেখে তো আমার মানে আরো দেখতে পাচ্ছি, মানে ওই জায়গায় আসলে দেখতে পাই যে এক জায়গায় যখন হয়ে যায় শব্দটা, এক জায়গায় হলে দেখতে পাই মাথা নেই, ওই আপনার পশম বড় বড় পশম দেখা যাচ্ছে। উপর দিক নেই, নিচ দিকে আপনার বড় বড় কালো কালো পশম ঝুলতেছে। আমি এটা দেখে এক তো মিলে আবার দূরে চলে যায়। এখানে মিলে যখন আমি দেখি, দেখার পর আবার দূরে চলে যায়, দূরের থেকে আবার শব্দটা আসে, হ্যাঁ একবার কয়েকবার আসতেছে। তো আমি কি পড়বো কি করবো, আয়াতুল কুরসি পড়ি একবার, ইয়াসিন পড়ি একবার, একবার পড়ি, কোনোটা শেষ করতে পারে না। এখন চিন্তা করবো কি পিছন দিকে দৌড় দিব। তারপর মুরব্বীরা বলতেছে কিছু দেখলে পিছন দিকে দৌড়তে নেই, এটা আগে আমি জানতাম। আমি তো আমি পিছন দিকে যে হয়তো পিছনে মানে সামনে তাকিয়ে পিছনে হাঁটা, আর না হয়তো সামনে যাওয়া। তো সামনে কিভাবে যাবো, যে অবস্থা, আমি তো আর সামনে যাওয়ার কোনো মানে রাস্তা নেই। তো আমি কি করলাম, যে আমার পাঞ্জাবি ছিল, পাঞ্জাবিটারে সামনে এনে মানে গিট বানলাম, গলার মধ্যে একটা ছিল, তো এটাকে বানলাম শক্ত করে বেঁধে একেবারে। যখন শব্দটা একসাথে হয়ে আবার দূরে চলে গেছে, দূরে যাওয়া মাত্রই আমি একটু দৌড় দিলাম। এক দৌড়ে হেঁটে গেলে আপনার 20 মিনিটের রাস্তা, আমি এক দৌড়ে 20 মিনিটের রাস্তায় গেলাম। ঢাকা বাঁকা সড়ক, কি সামনে কি রিক্সা আসতেছে বা কি আসতেছে এটা দেখতেছি না, আমি শুধু এক দৌড়ে আমাদের ওখানে গিয়ে খালাদের বাড়িতে গিয়ে দেখলাম যে জানালার ফাঁক দিয়ে দেখলাম যে আম্মু এখন নামাজ পড়তেছে। আমি ওকে আর কিছু বললাম না, ওই যে আমার শরীরের যে হাঁপানিটা ছিল ওটাকে আমি স্থির করলাম। কিছু সময় ওখানে বসে স্থির করে আম্মুকে ডাক দিলাম। আম্মুকে ডাক দেওয়ার পর কি তোর শরীর ঘামাচ্ছে কেন, এত তাড়াতাড়ি আসার দরকার আছে, আস্তে আস্তে আসতে সমস্যা কি। আম্মু তো জানে না আমার যে এই অবস্থা। এখন যদি আম্মুকে বলি যে আম্মু আমি রাস্তায় এভাবে ভয় পেয়েছি, আমি বলবি এখন গোসল কর, এখন গোসল কর, বা গোসল করার আগে কিছু মানে খেতে দেবো না তোকে। তো আমি এই ভয় আর এখন ঠান্ডা ভিতরে গোসল করতে পারবো না, ঠিক আছে। শরীরটা যখন ঘেমে গেছে, ঘেমে আবার ঠান্ডা লাগতেছে এখন, এই পর্যায়ে আমি গোসল করতে পারবো না। আম্মুকে বললেই আম্মু আমাকে বলবে যে গোসল কর, গোসল না করে তোকে কিছুই। এই কারণে আপনি মোটামুটি তাকে ফাঁকি দিয়ে খাওয়া দাওয়া অলরেডি মাছ টাছ দিয়ে খাওয়া দাওয়া শেষ। তো খাওয়া দাওয়া শেষ করে আমার খালাতো ভাই নাম হচ্ছে ইউসুফ, ওর সাথে যখন মানে শুয়েছি, এখন ও কত সময় পরে আমাকে বলে এই তুই আমাকে থুতু মারিস কেন। আমি নাকি ওকে থুতু মারিনি, যে ওর শরীরে গিয়ে থুতু পড়ে আর ওকে মারি, ঠিক আছে। তা আমাকে বলতেছে তুই মারিস কেন, আমি তোকে মারলাম কোথায়, যে আমাকে রাস্তায় একজন লোক আটকাচ্ছে, আমি ওকে সরাচ্ছি। আমি চোখ বন্ধ করলে দেখতে আমার সামনে যেন একটা লোক, ওই যে পশমলা যে ইয়েটা, ওটাকে আমি সরাচ্ছি আর কি, এরকম আমার লাগতেছে। তো আমি যখন হাত ইয়ে করি তো চার গায়ে লাগছে, আর থুতো মুখে টুকে বা যে পড়ছে, মুখ তো খালি, লেফট আপনার এ পর্যন্ত, তো মুখের মধ্যে পড়ে। আম্মু যে দেখে যান আপনি, জানাল আমাকে শুধু থুতো মারছে আর আমাকে মারছে। আমরা সমবয়সী। তো আসার পর দেখলো যে আসলে থুতুতে শুধু ওর শরীরে নয়, আশেপাশে দেওয়ালের মধ্যে পড়তেছে। আপনি থুতু ছিটাননি? আমি বলতে পারিনি। সে যা করছে মানে অবচেতন মনে করছে, অনেকটা স্বপ্নের মধ্যে, কন্ট্রোলের, কারণ সে স্বপ্নে দেখতে পাচ্ছে যে কেউ একজন তাকে অ্যাটাক করছে। তো আমি যখন দেখতে পাচ্ছি যে আমাকে মানে আবার মানে আম্মু বলতেছে ঠিক আছে
শুয়ে পড়। আম্মু আবার কিছু পড়লো, পড়ে আমাকে ফুটু দিয়ে আবার গিয়ে যার যার ভাবে ভাবে চলে গেল। তো চলে যাওয়ার পরে আবারও যখন চোখটা বন্ধ হয়ে আসে তখন আবার দেখি যে আবারও এরকম একটা কিছু আসে সামনে, ওই জিনিসটা আসে যে পশমওয়ালা লোক বা আমার সামনে মাথা চেহারা দেখতে পাচ্ছেন না? পুরো আমি দেখতে পাচ্ছি, অন্ধকার কালো দেখা যাচ্ছে পুরো, পশমগুলো মানে ঝুলতেছে, হ্যাঁ ঝুলে আর ওই যে শব্দটা আমার কাছে আসছে। তো আসার পর আমি আবারও মারলে এবার ওর নাকে গিয়ে পড়ে, আমার হাতটা ওর নাকে গিয়ে পড়লে রক্ত বের হয়েছে নাক থেকে। তো বলতেছে আম্মু দেখে যাও, জানালে আমাকে মেরে কি করছে। তো পরে আম্মু আবার আমার খালা ওরা আসছে, আসার পরে দেখলো যে আসলে অবস্থা বেশি ভালো না। তো বলতে তোর সমস্যাটা কি, বিস্তারিত বললাম। বলার পর তুই এত বড় একটা পড়েছিস, তার গোসল করলি না কেন? গোসল করতে লবণ বা কয়লা মানে দিয়ে মানে মহিলাদের যে কাজগুলো করার দরকার ওইগুলো করতো। আমাকে বলতে তুই বলিস না কেন? আমি গোসলের বয়ে বলিনি, ঠান্ডার বয়ে আমি আপনাকে বলিনি। ঠিক আছে। তো বলতেছে আচ্ছা ঠিক আছে যা, এখন আমাকে একটা ম্যাচ দিল আর আপনার লোহা দিল, লোহা নিয়ে আমাকে যে আবার গরুর একটা হাড্ডি দিয়েছে আমার আম্মু, এটা দিয়ে নিয়ে মাথার নিচে নিয়ে শুয়েছি। শোয়ার পরে আর মানে কোনো সমস্যা হয়নি। সকালবেলায় আমার আম্মুদের কোথা থেকে জানি কি তাবিজ না কি দিয়েছে আমাকে। আচ্ছা, পরবর্তীতে এই ধরনের স্বপ্ন দেখেছেন? না, এই ধরনের স্বপ্ন দেখি তাবিজ দেওয়ার পরে পরের দিন সকালবেলায় আমার আম্মু থেকে তাবিজ না কি এনে দিয়েছে আমার বাঁধার জন্য, বাঁধছি। পরে এখন এ ধরনের কিছু দেখিনি। তো যাই হোক, দুইটা ক্ষেত্রেই আমরা দেখলাম যে মানে আপনি চেহারা রিকগনাইজ করার মতন বা চেহারাটা চিনতে পারার মতন একবারও আপনি ওভাবে ইয়ে করেননি আর কি, দেখেননি। যাই হোক, এছাড়া আর কোনো ঘটনা জানাল ভাই? হ্যাঁ, এছাড়া ঘটনা হচ্ছে 2007-এর ঘটনা। সম্ভবত ওই সময় ফখরুদ্দিন তাদের আওতায় ক্ষমতা ছিল ধারণা। যে কোম্পানিতে চাকরি করতাম, বেসরকারি একটা কোম্পানি, পোল্ট্রি জগতে। তো আবার আমি বাইক চালাইতাম ওই টাইমে অলরেডি। তো আমরা মাল দিতাম আপনার পাইকারি হিসেবে, পাইকারি মাল দিতাম আপনার কাস্টমারদেরকে। তো সন্ধ্যার পর আমরা ওই মোটরসাইকেল নিয়ে বাইক নিয়ে আমার বস মানে যেত, আর না হয়তো আমি মার্কেটে যেতাম, গিয়ে আপনার পয়সাটা তুলে আনতাম। বিভিন্ন জায়গায় কাস্টমার আছে, ওদের থেকে তুলে আনতাম। তো ওই সময় কিন্তু আমার ওই বস যিনি আমার কোম্পানি ছিলেন, ওনার নামে একটা মামলা হয়েছিল ওই জায়গায়, মারামারি একটা মামলা। অলরেডি আমার সামনে মারামারিটা হয়েছে। তো মারামারি মামলা যখন হয়েছে, মামলার ভয়ে উনি চলে আসছে ঢাকায়। পুরো ব্যবসাটা আমার উপরে ছেড়ে দিয়ে উনি চলে আসছে। ওই দিন ছিল আপনার বৃহস্পতিবারে মাল দিয়েছি। মাল দেওয়ার পর আমি সারাদিন মাল দিয়েছি, টাকা তো আর পাবো না, সন্ধ্যার পরে গেলে টাকা পাবো। তো আমি সন্ধ্যার পরে মাগরিবের নামাজ পড়ে ঘর তালা দিয়ে বের হয়েছি। তো রাস্তায় যখন মানে যাচ্ছি, হঠাৎ করে দেখি মানে একটা কুকুর আমার সামনে, মানে সামনে দেখতেছি কিছু নেই, রাস্তা একবারে ফাঁকা। আমি মানে খুব একটা টান দিচ্ছি। হ্যাঁ, রাস্তাটা মানে কি কেমন রাস্তা? হাইওয়ে, মানে বড় রাস্তা, হাইওয়ে রাস্তা ছিল। হ্যাঁ, একেবারে বড় হাইওয়ে রাস্তা, মানে মোটামুটি ফাঁকা। আমি টান দিচ্ছি আর কি, অর্থাৎ আমি যত তাড়াতাড়ি ঘুরে আসা যায়, অনেক দূর ঘুরতে হয়। তো আমি হঠাৎ করে কুকুরে যখন কুকুরকে বাঁচাবো নিজে বাঁচবো, হঠাৎ করে ব্রেক করলাম। হঠাৎ করে কুকুর কি মানে রাস্তার পাশ থেকে আসতে আমি দেখিনি, মাঝখানে আমার সামনে। আপনি ইনস্ট্যান্ট ব্রেক করলেন? হ্যাঁ, ব্রেক করার পরে আমি অলরেডি মানে সাইকেলে রয়ে গেছি, উপরের চাকাটা উপরে, পেছনের চাকাটা মানে উপরে উঠেছে। আর আমার মাথা টুপি কোথায় গেছে আমরা বলতে পারি, মাথা টুপি ছিল। যাই হোক, এখন ব্রেক যখন করছি, ব্রেক করার পর নিজেকে স্বাভাবিক করতে করতে কুকুরটা দেখলাম। তো এখান থেকে আবার টান দিয়ে দেখলাম সামনে দিয়ে, মানে একটু আগে মানে এগিয়েছি। তো দেখলাম যে একটা ট্রাক সামনে, ট্রাকের সামনে আবার দেখলাম যে মাথাকে একটু কাজ করে দেখলাম যে সামনে কিছু নেই, ক্লিয়ার। আমি ট্রাকের গতি তো কম, সাইকেল ওভারটেক করবে না। হ্যাঁ, ওভারটেক করবো। তো ওভারটেক করতে গিয়ে মানে সামনে করার থেকে রিক্সা চলে আসবো। কিছু দেখলাম না, আমার বাইকের আলোটা দিয়ে দেখলাম যে মাথাটা দিয়ে দেখলাম যে অলরেডি ক্লিয়ার, শুধু ট্রাকটা সামনে। এটাকে ক্রস করলে আমি চলে যাবো সামনে। ঠিক আছে। তো আমি যখন মানে ওই ট্রাককে ক্রস দিতে চেয়েছি, তখন রিক্সার সাথে আমার সংঘর্ষ। আমি গেলাম একেবারে, মানে মোটামুটি আমার ক্ষতি হয়নি এই সময়, রিক্সার ক্ষতি হয়েছে, রিক্সার ভেঙে গেছে। হ্যাঁ, আপনার রিক্সার চাক্কা ভেঙে গেছে। হ্যাঁ, স্পোর্টিভ সব ভেঙে গেছে, রিক্সাটা ব্যথা পেয়েছে। তো ওখানে আপনার 800 টাকা আমি ওদেরকে খরচ হিসাবে বসকে ফোন দিলাম যে বস এইভাবে ঘটনা। তো উনি বলতেছে যে মানে কি রিক্সাতে যাত্রী ছিল না, শুধু ড্রাইভার ছিলেন, মানে খালি রিক্সা। আর আমার বাইকটা ছিল আপনার কালো বড় পালসার, ওটা মোটামুটি ওজন তো ছিল, ওটার বাড়ি খেয়ে মানে কলা গাছের মধ্যে গিয়ে পড়ে কোমরে ব্যথা পেয়েছে, রিক্সার চাক্কা ব্যান হয়ে গেছে। তারপর কি হলো? তারপরে এখান থেকে যখন সামনে গেলাম, সামনে গিয়ে আমার যে দোকানপাট, ওখান থেকে টাকা তুলে আনলাম। আনার পরে আমার খালা বাড়ি একটা আছে, গ্রামের নাম হচ্ছে কুতুবপুর। কুতুবপুর গেলাম রাত্রে প্রায় 11টা বাজে, এই সময় 11:30 পৌনে 12টার কাছাকাছি। তো আমার খালাতো ভাই দুটো আছে, একটা নাম হচ্ছে আপনার আবুল হুসাইন, একটা নাম হচ্ছে বেলাল হুসাইন। তো ওরা বলতেছে আমাকে বাইক চালানো শিখা, এই সেইভাবে বলার পরে আমি রাগ করে ওখান থেকে চলে আসতেছি।
আসার পরে ওখানে একটা আমাদের খালার বাড়ির সামনে একটা চিতা আছে হিন্দুদের। চিতার কাছে আসতে দেখি যে আমার পেছনে যেমন একজন লোক বসা। হ্যাঁ, আমার বাইকের পেছনে একটা লোক বসা, যে আমাকে বলতেছে যা সোজা যা। আমি কি সোজা যাবো, চিন্তা করলাম যে এখান থেকে আসে একটা টার্নিং। পেছন ঘুরে দেখেননি? না, আমি পেছন ঘুরে নাই তো, মানে লুকিং গ্লাসে অন্ধকার তো দেখা যাচ্ছে না। সামন, শুধু সামনটা আপনি টোটালি অনুভব করতে পারছেন যে আমার পেছনে বসা, আমাকে দিক নির্দেশনা দিচ্ছে যে সোজা যা। আমি বলতেছি, আমার মাথা কাজ করতেছি, সোজা যাবো কেন, আমি তো প্রতিদিন আসে, এদিকে বামে একটা টার্নিং আছে, টার্নিংটা ঘুরতে হবে। তা আমাকে বলতেছে না না সমস্যা নেই, সোজা যা। এখন সামনে গিয়ে দেখি আসলে যেমন রাস্তা সোজা, রাস্তা দেখা যাচ্ছে সামনের দিকে। যখন আমি ওখানে গেলাম, অলরেডি আমি একেবারে খালের ভিতর। ওখান থেকে খালের ভিতর, মানে আমি খালের ভিতর না, বাইকটা খালের ভিতর, আমি ওই একটা গাছের সাথে বাড়ি খেয়ে আমার রাস্তার মধ্যে সিএমপি এলজিডি রাস্তার মধ্যে পড়ছি। আমার হাঁটু, আমার এই যে কোমর খালটাল অলরেডি চলে গেছে। আমার লুঙ্গি পড়া ছিল আর পায়ের স্যান্ডেল ছিল, তো স্যান্ডেল পাচ্ছি না, লুঙ্গি মানে মানে ছিঁড়ে গেছে। হ্যাঁ, শার্টও ছিঁড়ে গেছে, টুপি কোথায় গিয়েছে খুলতে পারি না। তো আমার খালাতো ভাইরা শব্দ পেয়েছে, হ্যাঁ বড় একটা শব্দ পেয়েছে, ওরা আসছে। এসে কোথা থেকে শব্দ পাইলো? এদের বাড়ির থেকে বেশি দূর না। আচ্ছা আচ্ছা। এই যে চিতাটার কথা বলতেছি, দেখা যায় দরজা থেকে দেখা যায়। আচ্ছা আচ্ছা। এইখানে ঘটনাটা। তো ওরা দৌড়ে আসলো, আসে বলে আমাকে ডাকতেছে। আমি যখন কথা বলি না, আসার পর দেখলো আমি পড়ে রয়েছি। আমাকে তুললো, তোলার পর আমি কি বলছি, কি হয়েছে তোর? না না, এখানে তো পড়ে গেছি, টানি ঘুরতে। আমি কে বলতেছে সোজা যায়, এটা আমি ওদেরকে বলিনি। তো আমি মানে উঠলাম, আমাকে উঠাইলো ওরা, উঠিয়ে দেখে রক্ত বের হচ্ছে প্রচুর। আমি দিলাম লুঙ্গি গিয়ে উল্টিয়ে কোমরের সাথে যাই ছিঁড়া বেড়ায় এটাকে মানে বানলাম। বেদা আবার বাইকটা সামান্য ওই যে সামনে লুকিং গ্লাসের সামনে একটা রড থাকে, এটা ভেঙে গেছে। 5 তো 5টা যখন ভেঙে গেছে, তো আমি ওখান থেকে আবার অনেকটা স্পট হয়েছে সাইকেলে। আমি কিন্তু উঠলাম, ওঠার পরে স্টার্ট দিলাম, সাইকেল স্টার্ট হয়েছে। তো সামনে আরেকটা চিতা আছে। আচ্ছা। চিতার কাছে আসলাম, আসার পর কয় তোর এত বড় সাহস, তুই আবারও সাইকেল চালাইতেছস? আমি জায়গা ব্রেক করলাম, একবারে কন্ট্রোলের ভিতরে চালাচ্ছি আস্তে আস্তে, কারণ আমি তেমনি অ্যাক্সিডেন্ট করলাম, শরীর কাঁপতেছে এখন। আমি ব্রেক করলাম, ব্রেক করে পেছনে তাকিয়ে দেখি কেউ নেই। আমাকে কি বলতেছে যে আমি কি, এটা বুঝতে পারলাম না। চিতার মধ্যে চিতার ওই দিক থেকে আওয়াজ আসতেছে, আমাকে বলতেছে তুই নামাজ পড়স না? নামাজ পড়স? আচ্ছা ঠিক আছে, নামাজ পড়, নামাজ যদি সমস্যা হয় তোর সমস্যা হবে, আমাকে বলতেছে। আমি বলি কি বলে, নামাজের সমস্যা হইলে আমার সমস্যা হবে? আমার মাথা কাজ করতেছে, শরীর গরম হয়ে গেল আবারও। এমনি তো আমি অ্যাক্সিডেন্টে শরীর কাঁপাকাঁপি এমনি আরো কাঁপতে শুরু করলো। তো আমি এখান থেকে আর হুন্ডাকে স্টার্ট দিলাম না, মানে হেঁটে হাঁটা শুরু করলাম। পরে এখন থেকে রাস্তা দেখি না আমি চোখে, এত অন্ধকার। হ্যাঁ, অন্ধকার বলতে লাইট তো আর মানে জ্বালাইতে পারতেছি। ওই এখন আর সামনে রাস্তা দেখি না। আমি স্টার্ট দিলাম, আবার আমার বলতেছে স্টার্ট দিস না, মরবি। আচ্ছা। আমি বলতেছি, তো আমি চিন্তা করলাম স্টার্ট দিলে মরবো, আমি বসে রইলাম ওখানে। আর সামনে মানে যাইতে চাচ্ছি, সামনে গেলে কি কোথায় পড়ি, জমিনে পড়ি না কার সাথে বাড়ি খাই, সেটা তো জানা নেই। হ্যাঁ, তো আবার সাইকেলটাও ভাঙবে। হ্যাঁ, চিন্তা করলাম কি করা যায়, এখন আমি বসে রইলাম। তো হয়তো ওখানে আবার নাইটে রিক্সা চালায় অনেকে, হয়তো একজন রিক্সাওয়ালা যদি আসে ওর সাথে চলে যাবো। তো যখন আমি আবারও বসে রইলাম, বসে থাকার পর আমাকে বলতেছে তোর এত বড় সাহস, তুই এখানে বসে রইলি? চিতার কথা বলতেছি, চিতার পাশে থেকে শব্দটা আসতেছে, আমি দেখতেছি না কিছু। তো আমি এখন বলতেছি যাক, এখন তো আর একটা কিছু করতে হবে, আমাকে বাঁচতে হবে। আমি সাহস করলাম, যে সাহস এমনি তো আমার অ্যাক্সিডেন্ট, এখন তো আর আমি বলতেছি এখন মরে গেলে মরে যাবো, আর কোনো সমস্যা নেই। আমি বলতেছি আমি কি করবো, সাহস করে বললাম আমি কি করবো? যা এখান থেকে, আমি কোন দিকে যাবো রাস্তা দেখি না, ঠিক আছে? তো তুই আসতে রাস্তা দেখছিস আর এখন যাওয়ার সময় রাস্তা দেখিস না, তোকে এতদিন পরে পেয়েছি আমি, আমাকে বলতেছে অনেকদিন পরে তোকে পেয়েছি। আমাকে যেমন অনেকদিন পরে আমি মানে আমি আপনি করে বলতেছি যে আমি আপনার কি ক্ষতি করলাম যে আপনি আমাকে এতদিন পরে পেয়েছেন? স্মরণ আছে তোর? আমাকে থতো মারছিস? থতো না, ওই মানে স্মরণ আছে যে নোয়াখালীর ভাষা বলতেছে আমাকে, যে স্মরণ আছে আমাকে যে ব্রিজের নিচে স্যাপ মারছিলি, ওটার প্রতিশোধ এখন আমার রয়ে গেছে, তোকে অনেকদিন পরে পেয়েছি। আমি তো অবাক, আমার অলরেডি মনে নেই, ওই ঘটনার কথা মনে নেই আমার। তো যখন বলতেছে ব্রিজের নিচে অলরেডি আমাকে ঠিকানা দিয়ে বলছে, তখন আমার মনে হয়ে গেছে। আসলে আমি বলতেছি আসলে আমি বুঝতে পারি নাই, মানে ওখানে আপনি আমি আপনি করে বলতেছি, ভয়ে যদি আবার অন্য কিছু যাতে সে মানে খুশি না করে, হ্যাঁ, বা মনে কষ্ট যদি না থাকে বা আমার কথার মধ্যে, এই জন্য আমি আপনি করে বলতেছি যে আপনাকে আমি চিনতে পারি না বা বুঝতে পারি নাই যে আপনাকে থুতো মারেছি বা একটা কিছু, আমাকে ক্ষমা করা যায় না? বলে তোকে ক্ষমা করবো, তোকে আসলে কিছু করতে পারতেছি না, যাই হোক তুই তো মুসলমান। তো আমি মুসলমান, তা আপনি? আমি তো হিন্দু। আমি কি হিন্দু, তা আপনি হিন্দু আমার ক্ষতি করতেছেন কেন? আমি তো আপনার ক্ষতি করিনি, তুই আমাকে থুতো মারলি কেন? তোর থুতোর কারণে আমি 6 মাস আমি বাইরে ছিলাম, বলতেছে আমাকে বলতেছে তোর থুতোর কারণে আমার দলে আমাকে নেয়নি, আমাকে 6 মাস বাইরে রাখছে। তো আমাকে ক্ষমা করে দিন, আমি আর এই ধরনের ব্যাগ করবো না, এখন চলে যা। ঠিক আছে, দেখে যা একটু।
দেখেছে বলতে আমি যখন সামনে একটা তাল গাছ আছে, একটা সরু একটা কালভার্ট আছে, কালভার্ট পেরিয়ে তাল গাছ, আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখন, মানে খুব একটা আস্তে আস্তে চোখে খুব একটা দেখতে যাচ্ছি যে এখন চালিয়ে যাবো না। হ্যাঁ, তো আমাকে বলতেছে এবারে তো তোকে ক্ষমা করলাম, আর যদি কখনো তোকে এখানে দেখি বা এই রাস্তায় যদি বাইকের উপর তোর দেখি তোর অনেক ক্ষতি হবে, তুই এবার চলে যা। আমি রাত্রে গিয়ে আপনার এটা ওয়াশ করলাম, নিজে ওয়াশ করলাম। তো ডাক্তার তো আর পাওয়া যায় না, রাত্রে প্রায় 1টার কাছাকাছি, ডাক্তার পাইনি। আমি নিজে ওয়াশ করলাম, ওয়াশ করে শোয়ার পরে আমাকে বলতেছে আর কখনো যেন এরকম ধরনের ঘটনা না হয়। তাহলে এটা হচ্ছে এটার মূল ইন্টারেস্টিং পার্টটা আমি এতক্ষণ শুনে মানে মাঝে আমার কাছে খুবই কমন সিনারিও মনে হচ্ছিল যে তেমন কিছুই নেই। যখনই আমি শুনলাম যে ওই যে থুতুর ব্যাপারটা উনি যাকে ব্রিজ থেকে দিয়েছিল, এইটা যখন এসে তখন এই কানেকশনটা আমার কাছে একটু অদ্ভুত। রাইট, আদারওয়াইজ এটা মোটামুটি একটা নর্মাল একটা বিষয় ছিল। উনি রিক্সায় যে অ্যাক্সিডেন্টের কথা বলেছে, এটা যদি সত্যিকারের রিক্সা না হতো তাহলে কিন্তু ব্যথা পাওয়ার ব্যাপারটা আসতো না। আপনি যখন রাতের বেলা চালাচ্ছেন রিক্সা, এটা হতে পারে আলোর বিভ্রাটের কারণে হয়তো মিস করে যেতেই পারে, এটা খুব ন্যাচারাল। তো সেইটা অ্যাক্সিডেন্টের ঘটনাটায় আমি মনে করি না এটা কোনো কিছু ভৌতিক কোনো কিছুর সাথে মেলানোর বিষয় আছে। না, আমাকে বলছে আবার ফাঁকে বলছে তোকে কয়েকবার সতর্ক করলাম, তুই তারপর আসলি দিকে। যাই হোক জয়নাল ভাই, এটা হচ্ছে আপনার বিলিফটা, এইভাবে আপনি নিজে দেখেছেন, আপনি বলতে পারবেন যে সেটাই ভালো। অনেক ধন্যবাদ। ওকে, ইট ওয়াজ গুড। জয়নাল ভাইয়ের এক্সপেরিয়েন্স গুলো আমার কাছে যতটা না হররফুল মনে হয়েছে, তার চেয়ে বেশি সাইকোলজিক্যাল এফেক্ট মনে হয়েছে। আমারও সেটাই মনে হচ্ছিল, আমি খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করছিলাম। কিছু কিছু ক্ষেত্রে মনে হয়েছে যে আমরা যদি খুব বেশি লজিক্যালি চিন্তা করি, প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা পাওয়া যাবে, দুই একটা ঘটনা ছাড়া। সেটাই। আর এই ব্যাখ্যাটা আমি শ্রোতা বন্ধুদেরকে বলতে চাই, ব্যাখ্যাটা চাইলে আপনারাও দিতে পারেন। আপনাদের যদি মনে হয় যে আমাদের এখানে শ্রোতা বন্ধু যারা আসে, যারা ফেসবুক থেকে বা ফোনের থ্রুতে আসে, তাদের কোনো গল্পে যদি আপনাদের মনে হয় যে না এটা আসলে মানসিক কোনো ব্যাপার ছিল বা এটা আসলে এই ধরনের একটা কিছু হতে পারে, সেটা অবশ্যই আমাদেরকে ফেসবুকে, আমাদের পেজে, যেখানে আপনারা চান লিখে পাঠাতে পারেন। সেক্ষেত্রে আমরা পরবর্তীতে ওই লজিকটা নিয়ে কথা বললাম। ওকে, না এটা অবশ্যই আমরা করতে পারি। এবং সেই সঙ্গে আমরা আরো একবার বলি, আমরা প্রায় বলেছি রেহান যে ঘটনাগুলোই যে এসে বলছে আমরা এইখানে শতভাগ অথেন্টিক এটা বলার মতো স্কোপ আমাদের নাই। রাইট। সো এটা নিজস্ব, আপনারাও যদি কোনো ঘটনা আপনাদের কাছে কোনো যুক্তি দিয়ে খণ্ডন করার মতো থাকে, শিওর সেটা আপনারা আমাদের কাছে পাঠাতে পারেন, দেন আমরা হয়তো সেটা নিয়েই কোনোদিন কথা বলবো। আর এটা তো সত্যি যে পৃথিবীর যেখানে যেভাবে যেই স্টাইলেই যে যেখানে বসেই গল্প বলুক না কেন, সত্যতা তো আসলে শুধু যে বলছে তার কাছে। এখন উনি যদি বিশ্বাস করেন 100% যে উনি গলা কাটা একটা মানুষ দেখেছেন, তাহলে সুমন তুই আর আমি যত হাজারবার বলি যে দেখেনি, বিশ্বাস না করি, ইট ডাজন্ট ম্যাটার, ঘটনাটা আমরা বিশ্বাস না করতে পারি, ওনার বিশ্বাসটাকে পাল্টাতে পারবো না। এই কারণেই ডরের ব্যাপারে অনেকেই আমাকে যখন প্রশ্ন করে ফ্যান পেজে যে রেহান ভাই ডরের গল্পগুলো কি সত্য, তখন আমি একটাই উত্তর দিই, যারা বলছে তাদের কাছে এটা 100% সত্য, আর বাকি আমাদের শুনে যতটুকু মনে হয়। তো অনেক ধন্যবাদ জয়নাল ভাই আপনাকে এত দূর থেকে আমাদের সঙ্গে জার্নিতে যোগ দেওয়ার জন্য। আসলে বেশ কয়েকটা গল্প বেশ কয়েকটা জায়গায় বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে মামা রাত দেখছো কয়টা বাজে, বহুত বাজে গেছে। যাই হোক, সমস্যা নেই বন্ধুরা, আপনারা খালি ওই যে ফোন নাম্বার তো আছেই, আর আমাদের পেজগুলোও আছে, নিজেদের মতন কন্ট্যাক্ট করতে থাকবেন, এবং ডরের জন্য যত সুন্দর সুন্দর স্পট বা গল্প হয়, যত ভয়ঙ্কর হয় ততই ভালো, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে থাকুন, তাই না? ঠিক তাই, কন্ট্যাক্ট করতে থাকুন। কোন একদিন কোন একটা জায়গায় আপনারা আমাদেরকে নিয়ে যাবেন, হয়তোবা আমরা আপনাদেরকে নিয়ে যাব। And do not forget one thing, believe it or not, fear does exist. ডর মানে ভয়। সময় একেবারে শেষ প্রান্তে, ডর শেষ হয়ে যাবে, কিন্তু ডরের রেশ থেকে যাচ্ছে যারা এতক্ষণ ডর শুনেছেন তাদের মনে, যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের জীবনে শুভ এবং অশুভ মিলিয়ে এই যে কিছু অনুভূতি, সেটা কিন্তু নিতান্তই আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। আমরা বিশ্বাস করি পুরো দুনিয়াতে অসংখ্য মিরাকল ঘটনা আছে, এবং শুধু মিরাকল নয়, এই অতিভৌতিক ঘটনাগুলো আমাদের জীবনে ওতপ্রোত এবং বাস্তবতার সঙ্গে জড়িয়ে আছে। আমরা যা দেখি তা আমরা বিশ্বাস করি। একজন বন্ধু যখন এই অতিভৌতিক ঘটনা বলেন, সেটা আপনার জীবনে ঘটে না বলেই আপনার কাছে কখনো কখনো বিশ্বাসযোগ্য হয় না, কিন্তু একই ধরনের এক্সপেরিয়েন্সের মধ্য দিয়ে যে বা যারা গিয়েছেন তারাই বুঝতে পারবেন এই ঘটনাটি তার এবং তাদের জীবনে কতখানি সত্য। নিরাপদে থাকুন, সেফ থাকুন, সবসময় এই প্রার্থনা। আর ডরে যে কাজটি আমরা করি, গভীর রাতে গিয়ে কোন একটি হন্টেড প্লেসে বসে সেই অনুষ্ঠানের যে ধারণ, সেই কাজটি আপনারা কখনোই কৌতূহলবশত বন্ধুদের সাথে নিয়ে
কোনোদিন করবেন না। শেষ করছি আজকে। কিবরিয়া, সুমন, রেহান এবং লোবানের পক্ষ থেকে শুভরাত্রি।